আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। রাইট ফর্ম অফ ভার্বের ওয়ান শট ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যারা এখনও এই টপিকটা ভালো করে শেষ করোনি কিংবা গাফিলতি করেছো কিংবা বোর্ড কোয়েশ্চেন সমাধান করতে গেলে সমস্যা হচ্ছে এই শেষ সময়ে, তাদের জন্য এই ওয়ান শট ক্লাসটি। তোমরা আমাকে 1 ঘন্টা সময় দাও, ইনশাল্লাহ যেই সমস্ত রুলগুলো পরীক্ষায় আসে সেই সমস্ত রুলগুলো আমরা বোর্ড কোয়েশ্চেন ধরে ধরে অ্যানালাইসিস করে এক্সাম্পল আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই 1 ঘন্টা ক্লাস করে ইনশাল্লাহ তোমাদের এই টপিকের উপরে আর কোনো সমস্যা থাকবে না। প্লাস আমরা যে বোর্ড কোয়েশ্চেনগুলো কিংবা যে এক্সাম্পলগুলো সমাধান করাবো এখান থেকে তুমি হুবহু কমন পেলেও পেতে পারো। সো ওভারঅল একটা প্যাকেজ রাইট ফর্ম অফ ভার্বের একটা ক্লাসের মধ্যে। আমরা উচ্ছ্বাস এইচএসসি এর পক্ষ থেকে ইন্টারমিডিয়েটের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ও টপিক ওয়াইজ ইউটিউব এবং ফেসবুকে ভিডিও আপলোড করছি। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে জানাবে যে নেক্সট কোন ভিডিও কোন চ্যাপ্টার বা টপিকের উপরে চাও, এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো চলো এখন সময় নষ্ট না করে আমরা টপিকে চলে যাই। সো রাইট ফর্ম অফ ভার্ব টপিকটা শুরু করার আগে আমাদের টোটাল 3টা বিষয় খেয়াল রাখতে হবে। ফাইন, প্রথমটা হচ্ছে প্যাসেজ, দ্বিতীয় বিষয়টা হচ্ছে সেন্টেন্স, থার্ড বিষয়টা হচ্ছে সাবজেক্ট। এই 3টা বিষয় শুরুর দিকে আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। ফাইন, মূলত আমরা যখন প্যাসেজ সলভ করতে যাব এই প্যাসেজটা দেখতে হবে প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তখন মূলত আমাদের প্রেজেন্টের ভার্ব V1 নিয়ে কাজ করতে হবে। যদি সিঙ্গুলার হয় তখন আমাদের ভার্ব সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ করে সলভ করতে হবে, আর না হলে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে, মানে সরাসরি ভার্ব ফর্মটা বসিয়ে দিতে হবে। ফাইন, আর যদি প্যাসেজটা পাস্ট টেন্সে থাকে অবশ্যই মূলত আমাদের কাজ হবে V2 ভার্ব নিয়ে। এরপরে দেখি সেন্টেন্স। সেন্টেন্সটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ কোন অবস্থায় রয়েছে সেই জিনিসটা আমাদেরকে জেনে ভার্বের সঠিক রূপটা বসাতে হবে। রাইট, সো অ্যাক্টিভ প্যাসিভ এই জিনিসটা আমরা শিখবো। প্লাস সাবজেক্ট সিঙ্গুলার কিংবা প্লুরাল, এর জন্য সাবজেক্ট সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হলে প্লুরাল ভার্ব, এই বিষয়টা আমরা খুব ভালো করে শিখবো। সো এই বিষয়গুলো বা এই 3টা বিষয় মাথায় রাখার পরেই আমরা বেসিক রুলসগুলো শিখবো, যাতে করে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব শেখার যাত্রা অনেক সহজ হয় ক্লাস জুড়ে। রাইট, চলে যাই আমরা পরের স্লাইডে। আচ্ছা, এখানে একটা স্লাইড মিস আছে, তাই আমি হাতে লিখে নোট করে রেখেছি। মূলত প্রেজেন্ট টেন্সে প্যাসেজ আছে কি না সেটা দেখে বোঝা যায়। মূলত আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলবো। 3টা বিষয় মাথায় রাখতে হবে। কখন বুঝবো যে একটা রাইট ফর্ম অফ ভার্বের যে প্যাসেজটা আছে, যে কোয়েশ্চেনটা আছে সলভ করতে হবে সেটা পাস্ট টেন্সে আছে, সেটা বুঝবো কী করে। যদি আমরা দেখি, আচ্ছা একটু লাল কালি ইউজ করি। ফাইন, যদি আমরা দেখি অতীতের কোনো ঘটনা কিংবা সাল, একটা পাস্ট সাল, তখন সেটা আমরা কি করব, পাস্ট টেন্সে প্যাসেজটা রয়েছে বলে মনে করতে পারি এবং V2 দিয়ে আমরা কাজ শুরু করতে পারি। ফাইন, পরে দেখি প্যাসেজে V2 ভার্বের উপস্থিতি। যদি ভার্বের টু ফর্ম কিংবা পাস্ট ফর্ম থাকে অথবা অতীত নির্দেশক ওয়ার্ড, কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলেই বোঝা যায় এই প্যাসেজটি বা এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। রাইট, এই 3টা বিষয় মাথায় রাখবো, যে অতীতের কোনো সাল কিংবা প্যাসেজে V2 ভার্ব খুঁজে পাওয়া কিংবা অতীত ইন্ডিকেটর বা অতীত নির্দেশক কিছু শব্দাবলী, এই বিষয়গুলো থাকলে প্যাসেজটা পাস্ট টেন্সে আছে সেটা আমরা বুঝতে পারবো। তখন আমাদের পাস্ট টেন্স নিয়ে কাজ শুরু করতে হবে। চলে যাই আমরা পরের স্লাইডে। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে অতীত ঘটনা বা সাল। ফাইন, এখানে দেখি যে একটা এক্সাম্পল আছে। শুরুতেই দেখো এখানে লাস্টে আছে 1952 সাল, একটা অতীত ঘটনা, একটা অতীত সাল। সো সরাসরি আমরা ভার্বের এই জায়গায় স্যাক্রিফাইসড V2 ফর্মটা ইউজ করেছি। মেনি পিপল স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইন 1952। 1952 সালে বাংলা ভাষার জন্য অনেক মানুষ জীবন বিসর্জন দিয়েছে। ভাষা আন্দোলনকে আমরা ইন্ডিকেট করছি, অতীতের ঘটনা 1952 সাল, তাই আমরা V2 বা পাস্টের ভার্ব টু ফর্মটা ইউজ করছি। সহজ জিনিস। এরপরে আমরা দেখি প্যাসেজে V2 ভার্বের উপস্থিতি। V2 খুঁজে পেলেই আমাদের মোটামুটি দাগে বোঝা যায় যে আমরা পরবর্তী ভার্ব শূন্যস্থানে V2 বসিয়ে কাজটা সমাধান করব। রাইট, এটা নিয়ে তো কথা হচ্ছে, তাই না? সহজ জিনিস। Although she worked hard, আচ্ছা দেখো সলভ করার শুরুতেই তুমি দেখলে এখানে ওয়ার্কড V2 ভার্ব আছে, এরপরে তাহলে বোঝাই যাচ্ছে কি হবে, রিমেইনড, or because she dash force to pay। আচ্ছা, এইখানে ফোর্স একটু অর্থটা দেখি আমরা। Although she worked hard, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, she remained poor, সে তারপরও কি ছিল, গরিবই ছিল। কেন? বিকজ she forced। আচ্ছা, সে কি নিজে ফোর্স দিয়েছে কারো উপরে, নাকি তার উপর বল প্রয়োগ করা হয়েছে একটা উচ্চ মূল্য পরিশোধ করার জন্য বল প্রয়োগ করা হয়েছে, কেউ তার উপর বল প্রয়োগ করেছে। এক কথায়, সহজ কথায়, ফোর্সের কাজটা সাবজেক্ট করে নাই, বরঞ্চ অন্য কেউ করেছে। প্যাসিভ ভয়েস। আমরা অ্যান্সারটা লিখে দিচ্ছি জাস্ট ওয়াজ ফোর্সড। পরবর্তীতে এটা ডিটেলস শিখবো, জাস্ট মাথায় রাখছি যে এখানে পাস্ট টেন্স নিয়ে কথাবার্তা হচ্ছে, প্যাসিভটা আমরা পরে ডিটেলস শিখবো। এখানে মাথায় রাখবো কি, ফোর্সের কাজটা সাবজেক্ট নিজে করছে না, তাই প্যাসিভ ফর্মে আমরা ওয়াজ ফোর্সড ইউজ করছি। মূল বিষয় দেখো, ওয়ার্ড প্যাসেজে V2 ভার্ব খুঁজে পেয়েছি, রিমেইনড, ওয়াজ ফোর্সড।
আমাদের ভি টু নিয়ে কিন্তু কাজ হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভে। পরেরটা দেখি, ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, সরি এখানে একটা শূন্যস্থান ছুটে গিয়েছে এই জায়গায়। ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, এই যে দেখো তুমি একটা ওয়াজ পেয়েছো, ভি টু ভার্ব, আই সিঙ্গুলার একজন, সো আই ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক। ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি ছোট ছিলাম বা একটা বাচ্চা ছিলাম, আই ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, আমি অন্ধকারে ভয় পেতাম। এটা একটা বোর্ড কোয়েশ্চেন, দুটোই বোর্ড কোয়েশ্চেন ছিল, আমরা শিখে ফেললাম। চলো এর পরের পয়েন্টে কি বলা আছে। আচ্ছা, অতীত নির্দেশক শব্দ ওয়ার্ড। আচ্ছা, বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলেই বুঝে ফেলবো যেটা পাস্ট টেন্সে রয়েছে, রাইট। সেই ওয়ার্ডগুলোকে সংক্ষেপে মনে রাখার জন্য এই ওয়ার্ডটা ইউজ করেছি, অ্যালয়, ALOY। এতে হচ্ছে অ্যাগো মানে আগে, অনেক আগে। এল তো হচ্ছে লং অ্যাগো বা লং সিন্স, অনেক আগে, অতীতের ঘটনা বোঝাচ্ছে। ওতে হচ্ছে ওয়ান্স, একদা বা ওয়ান ডে, একদিন। ছোটোবেলায় আমরা গল্প বলতাম না বা গল্প শিখতাম না, ওয়ান্স দেয়ার ইজ এ কিং, একদা একজন রাজা ছিল, সেই বিষয়টা। হয়তো হচ্ছে ইয়েস্টারডে মানে গতকাল। সো এই যে ওয়ার্ডগুলো মনে রাখার জন্য সংক্ষেপ একটা ওয়ার্ড আমরা বলছি কি, অ্যালয়। সেন্টেন্সে অ্যালয় থাকলেই পাস্ট টেন্স মানে অ্যান্সার হবে ভি টু, সহজ সমীকরণ। অ্যালয় এই ওয়ার্ডগুলো পেলেই আমাদের সব সময় কি হবে, ভি টু ভার্ব ইউজ করতে হবে। দেখি আমরা, ওয়ান ডে ইন 1976, এই যে ওয়ান ডে পেয়েছো, শূন্যস্থানে ভিজিটেড বসিয়ে দাও তো। ভিজিট আছে, আমরা ভিজিটেড ভি টু ইউজ করেছি, রাইট, হয়ে গেল। তারপরটা দেখো, ওয়ান্স আপন এ টাইম, এই যে ওয়ান্স খুঁজে পেয়েছো, দেয়ার পরে কি আছে, এ কিং। হেয়ার দেয়ার দেখলে আমরা পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব ইউজ করি, রুলস আছে শিখবো। দেখো দেয়ার আছে, পরে কি আছে, এ কিং, সিঙ্গুলার না, সো ওয়ান্স পাস্ট, সো ওয়াজ। একটু অর্থটা করি। ওয়ান ডে ইন 1976, 1976 সালের একদিন, প্রফেসর মোহাম্মদ ইউনুস ভিজিটেড এ পোর ভিলেজ নিয়ার চিটাগাং ইউনিভার্সিটি। 1976 সালে একদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি গরিব গ্রামে প্রফেসর মোহাম্মদ ইউনুস কী করেছিল, পরিদর্শন করেছিল, অতীতের ঘটনা, রাইট। পরেরটা দেখি, ওয়ান্স আপন দ্য টাইম দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স। অ্যাস্ট্রোলজার্স জ্যোতিষী, অনেকগুলো জ্যোতিষী, প্লুরাল, অ্যাস্ট্রোলজার্স। জ্যোতিষীদের থেকে তার ভবিষ্যৎ কী করতো একজন। আচ্ছা, ওয়ান্স আপন দ্য টাইম একদা একজন রাজা ছিল একটা সময়ে যে জ্যোতিষীদের কাছ থেকে তার ভবিষ্যৎ জানতে পছন্দ করতো, এটাই হচ্ছে অর্থ। চলে যাই। আচ্ছা, সেন্টেন্স শুরুর দিকে একটা স্লাইডে বলেছিলাম সেন্টেন্সের দুটো অবস্থা রয়েছে, অ্যাক্টিভ কিংবা প্যাসিভ, রাইট। এখানে দেখো আমরা কখন বুঝবো যে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এবং কখন বুঝবো প্যাসিভ ভয়েসে রয়েছে। সহজ কথা, আই গো টু স্কুল, কিংবা আমি যদি বলি আই ইট রাইস। একটু দেখো তো, ইট খাওয়ার কাজটা কে করছে, সাবজেক্ট না, অ্যাক্টিভ ভয়েস। আবার দেখো গো যাওয়ার কাজটা কে করছে, আমি নিজে করছি না, অ্যাক্টিভ ভয়েস। তার মানে ভার্বের কাজটা সাবজেক্ট করলে সেগুলো হয়ে যাচ্ছে অ্যাক্টিভ ভয়েস, তো এটা আমরা জানি। এখন প্যাসিভ ভয়েসে কখন রয়েছে সেটা চিনবো কী করে বা বুঝবো কী করে, দেখি। প্রথম কথা হচ্ছে সাবজেক্ট বস্তুবাচক হতে হবে, রাইট, সাবজেক্ট বস্তুবাচক হতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, এবং এটাই মূলত মেইন, যে সাবজেক্ট নিজে কাজ করতে পারবে না, তার মানে তোমার সেন্টেন্সের যে ভার্বটা রয়েছে, ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করতে না পারলে সেটা প্যাসিভ ভয়েস। সো সাবজেক্ট, ধরো আমরা একটা সেন্টেন্স লিখছি, ফুড, ধরো ড্যাশ দিলাম, ড্যাশ ইট, আরও আছে সেন্টেন্সে, আরও বাকি আছে, ওটা দেখার বিষয় না। ইট মানে খাওয়া, এই যে ভার্ভ, ইটের কাজটা কি ফুড করে নাকি ফুডকে খাওয়া হয়, ফুডকে খাওয়া হয়, ভার্বের কাজটা সাবজেক্ট করছে না, তার মানে এটা প্যাসিভ ভয়েস, বুঝতে পারলা, রাইট। সাবজেক্ট বস্তুবাচক হবে এবং সাবজেক্ট নিজে ভার্বের কাজটা করতে পারবে না। মূল বিষয় হচ্ছে সাবজেক্ট কখনোই ভার্বের কাজটা করতে পারবে না প্যাসিভ ভয়েসে, এটা হচ্ছে চেনার উপায়। এখানে দেখো, যদি প্যাসিভ হয়ে যায় আমরা এই স্ট্রাকচারটা ইউজ করবো, বি প্লাস ভি থ্রি। বি ভার্বগুলো কোনগুলো, এই যে বি ভার্বগুলো হচ্ছে এই যে অ্যাম, ইজ কিংবা আর, ফার্স্ট হচ্ছে ওয়াজ, আর চলবে, এর সাথে হচ্ছে একটা ভি থ্রি ফর্ম ইউজ করব। এটাই হচ্ছে প্যাসিভের ফর্মুলা, এক কথায় বি প্লাস ভি থ্রি, সহজ সলিউশন। সো আমরা তিনটা বোর্ড কোয়েশ্চেন দেখি। আমরা দেখো প্রত্যেকটা রুল এখানে বোর্ড কোয়েশ্চেনের এক্সাম্পলগুলো ইউজ করা হচ্ছে যাতে করে তুমি রুলটা সরাসরি বুঝে বোর্ড কোয়েশ্চেনটা সমাধান করে ফেলতে পারো। তাহলে হয় কি, অনেক সময় অনেক স্টুডেন্ট আমাদেরকে বলে যে স্যার আমরা রুল পারি কিন্তু বোর্ড কোয়েশ্চেন সমাধান করতে পারি না। তাই সেই প্রবলেমটা সলিউশন করার জন্য, মানে সেই প্রবলেমটা সমাধান করার জন্য আমরা রুলগুলো পড়াচ্ছি এবং এর সাথে রিলেট করে বোর্ড কোয়েশ্চেনগুলো সমাধান করার টেকনিকগুলো দেখাই দিচ্ছি সাক্ষাতে। সো দেখি আমরা, দেখো ইংলিশ, রিকগনাইজ মানে স্বীকৃতি দেয়া, ইংলিশকে স্বীকৃতি দেয় নাকি ইংরেজি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, স্বীকৃত দেওয়া হয়েছে, প্যাসিভ। আবার দেখি টাইগার্স, বাঘ, নো,
এই নো ভার্বের কাজটা কি টাইগাররা করতেছে না, সো প্যাসিভ। আবার দেখো নিউজ পেপার খবরের কাগজ, কনসিডার মানে বিবেচনা করা। বিবেচনা কি খবরের কাগজ করতে পারে নাকি খবরের কাগজকে বিবেচনা করা হয়? খবরের কাগজকে বিবেচনা করা হয়, সো এটাও একটা প্যাসিভ। সো আমরা এখন একটু সমাধান করে ফেলি। ইংলিশ, এখানে দেখো কোনো পাস্ট ইন্ডিকেটর নাই। ইংলিশ একটা সিঙ্গুলার সাবজেক্ট, সো ইজ। রিকগনাইজের ভিত্তি হচ্ছে রিকগনাইজড, RECOGNIZED। ইংলিশ ইজ রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ভাষা হচ্ছে স্বীকৃত বা ইংরেজি ভাষাকে স্বীকৃততা হয়। পরেরটা দেখি, টাইগার্স প্লুরাল, একের অধিক বাঘ। টাইগার্স আর নো ভিত্তি হচ্ছে, নো ভার্বের ভিত্তি হচ্ছে নোন, KNOWN। টাইগার্স আর নোন অ্যাজ ফেরোশাস অ্যানিমালস। ফেরোশাস শব্দের অর্থ ভয়ঙ্কর। বাঘেরা হচ্ছে ভয়ঙ্কর প্রাণী হিসেবে পরিচিত, রাইট। পরেরটা দেখি আমরা, নিউজ পেপার কনসিডার, নিউজ পেপার সিঙ্গুলার, সো ইজ। কনসিডারের ভিত্তি হচ্ছে কনসিডার্ড। নিউজ পেপার ইজ কনসিডার্ড দ্য পিপলস পার্লামেন্ট। খবরের কাগজকে পিপলস পার্লামেন্ট, মানুষের আইনসভা হিসেবে বিবেচনা করা হয়। সো আশা করি আমরা প্যাসিভ ভয়েসটা খুব সহজেই শিখতে পেরেছি, রাইট। সাবজেক্ট ভার্বের কাজটা করতে না পারলে সেটা প্যাসিভ ভয়েস। সলিউশন B + B3, ক্লিয়ার, রাইট। ওকে ফাইন, আমরা এখন দেখি সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল। আচ্ছা একটু লিখে নেই। মনে রাখবে সবাই, যদি কখনো ভার্বের আগের সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার, আর যদি কখনো সাবজেক্ট প্লুরাল হয় ভার্বও প্লুরাল। ঠিক আছে, ভার্বও প্লুরাল। সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। তার মানে সাবজেক্ট এবং ভার্ব একটা অ্যাগ্রিমেন্ট করবে, ও যা এও তাই। সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। সো ওকে ফাইন, তো আমরা দেখি। আর আচ্ছা সহজ কথা হচ্ছে যে যখন সাবজেক্ট প্লুরাল হয়ে যায় তখন ভার্বের জাস্ট আমরা কি করি, ভার্বের বেস ফর্মটা বসায় দিই। আর যখন সাবজেক্ট সিঙ্গুলার হয়ে যায় তখন এই ভার্বের সাথে আমরা এস কিংবা ইএস যোগ করে দিই। এই দুটো বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে, ঠিক আছে। সহজ কথা। আমরা এখন দেখি যে দ্য মেইন পারসুট অফ দ্য স্টুডেন্টস। আচ্ছা অনেক বড় সমস্যা হয় অনেক সময় যে ভাইয়া শূন্য স্থানের আগে সাবজেক্টের জায়গায় অনেকগুলো ওয়ার্ড, তাহলে কোনটা আসলে সাবজেক্ট, কোনটা দেখে ভার্বটা বসাবো? এই প্রবলেমে সবাই পড়ে অনেক সময়। সবসময় মনে রাখবা শূন্য স্থানের আগে অনেকগুলো ওয়ার্ড থাকলে প্রিপোজিশন কোথায় আছে? এই যে এখানে অফ, প্রিপোজিশনের আগে পার্টটা দ্য মেইন পারসুট। দ্য মেইন পারসুটস নাকি পারসুট সাধনা একটা সিঙ্গুলার, সো কি হয়ে যাবে? ইজ স্টাডি। সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, কিন্তু যদি শূন্যস্থানের আগে অনেকগুলো ওয়ার্ড থাকে সাবজেক্টের জায়গায়, দেখবা প্রিপোজিশন কোথায় আছে। প্রিপোজিশনের আগের পার্টটুকু সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার, আগের পার্টটুকু প্লুরাল মানে ভার্ব প্লুরাল। সহজ কথা। সো এই নোটটা আমরা লিখে রেখেছি, এই যে প্রিপোজিশনের আগের বারটি সাবজেক্ট হবে, রাইট। সহজ কথাবার্তা। এতক্ষণ যা আমরা পড়ছিলাম এগুলো রুল 1-এ আলোচনা করা হচ্ছে, এখন থেকে আমরা রুল 2, 3, 4 সিরিয়ালি এভাবে রুল চলবে, রাইট। রুল 2-তে কি বলা হয়েছে? সাবজেক্ট থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা এস যোগ হবে। আগের অংশটারই একটু বিশ্লেষিত রূপ, তাই না? সহজ কথা। সো দেখি দুটোই বোর্ড কোয়েশ্চেন। নিউজ পেপার কী হবে? প্লেস, কারণ নিউজ পেপার সিঙ্গুলার, ভার্বের সাথে এস যোগ করে দিলাম। নিউজ পেপার প্লেস এ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। আধুনিক সভ্যতায় খবরের কাগজ ভাইটাল রোল প্লে করে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরেরটা দেখি, অ্যান এডুকেটেড মাদার ড্যাশ ম্যানেজ। অ্যান এডুকেটেড মাদার একজন শিক্ষিত মা, একজন সিঙ্গুলার, সো ম্যানেজেস। অ্যান এডুকেটেড মাদার ম্যানেজেস দ্য ফ্যামিলি ইন এ ফার বেটার ওয়ে। একজন শিক্ষিত মা তার যে পরিবার, তাকে সেই পরিবারটাকে অনেক ভালো উপায়ে ম্যানেজ করে, তাই না? নেপোলিয়ন কি বলেছিল? তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব, তাই না? চলে যাই আমরা। রুল নাম্বার 3, বাক্যে ডেঞ্জারাস পাওয়া গেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি বললো ভাইয়া, তাই না? ডেঞ্জারাস মানেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রত্যেকটা লেটার দিয়ে একটা করে ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডগুলো মনে রাখার জন্যই এই ডেঞ্জারাস ওয়ার্ডটা আমি ইউজ করবো। ডেঞ্জারাস বাক্যে মানেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সহজ, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, রাইট। এই V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম,
কখনো কখনো সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায় ভার্বের বেস ফর্ম বসাই, কিংবা কখনো সাবজেক্ট সিঙ্গুলার হয়ে গেলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করে থাকি, এটাই তো বিষয়, তাই না? সো আমরা দেখি, ডিতে হচ্ছে ডেইলি প্রতিদিন, এতে হচ্ছে অলওয়েজ সর্বদা, এতে হচ্ছে নর্মালি স্বাভাবিকভাবে, ইতে হচ্ছে জিতে হচ্ছে জেনারেলি সাধারণত, ইতে হচ্ছে এভরিডে প্রতিদিন, আর তে রেগুলারলি নিয়মিত, ওতে অফেন বা অকেশনালি প্রায়শই কিংবা মাঝে মাঝে, ইউতে হচ্ছে ইউজুয়ালি সাধারণত, এসতে হচ্ছে সামটাইমস মাঝে মধ্যে। এই ওয়ার্ডগুলো যখনই তুমি পাবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে আইদার ভার্বের বেস ফর্ম কিংবা ভার্বের সাথে এস বা ইএস, রাইট? সো দেখি একটা বোর্ড কোয়েশ্চেন, সিলেট বোর্ডে 2023 আসা প্রশ্ন, ইট ইজ ন্যাচারাল দ্যাট এ ম্যান ক্যান নট লিভ অ্যালোন। এটাই স্বাভাবিক যে একজন মানুষ একা বসবাস করতে পারে না। কেন? কারণ মানুষ সামাজিক জীব। পরে দেখি, হি অলওয়েজ পেয়েছো, রাইট। এর আগে কি আছে? হি সিঙ্গুলার না, সো এখানে নেটস, হি অলওয়েজ নিডস এ কোম্পানি, তার সবসময় একজন সঙ্গীর প্রয়োজন। সহজ কথা, বাক্যে যখনই ডেঞ্জারাস এই ওয়ার্ডগুলো পাবে তখনই প্রেজেন্ট টেন্সের ভার্বটা বসিয়ে দিবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, রাইট? চলে যাই পরের রুলে। রুল নাম্বার 4, ব্র্যাকেটের মধ্যে নট পাওয়া গেলে, লিখে দেওয়া আছে এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে নট পাওয়া গেলেই ডু নট, ডাজ নট, ডিড নট এগুলো ব্যবহার করতে হয়, তাই না? এই যে ডু নট এবং ডাজ নট, এটা কিসের জন্য? এটা প্রেজেন্ট টেন্সে। আর এই যে ডিড নট, এটা হচ্ছে পাস্ট টেন্সে, রাইট? নেতিবাচক বা নেগেটিভ অর্থ দেওয়ার জন্য এগুলো আমরা ব্যবহার করে থাকি। সো ব্র্যাকেটে নট পাবা, অবশ্যই ডু নট, ডাজ নট, ডিড নট ইউজ করবা। তোমাদের ব্র্যাকেট এরকম থাকবে যে একটা নট দেওয়া আছে, তার সাথে একটা ভার্ব দেওয়া হলো, ধরা যাক এক্সারসাইজ। এর আগে ধরো এটা ধরো প্রেজেন্ট টেন্সের একটা স্ট্রাকচার বা একটা সেন্টেন্স, আগে একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে কি হয়ে যাবে? ডাজ নট এক্সারসাইজ, আচ্ছা এটাই করা যায়, এক্সারসাইজ। এভাবে সলিউশনটা করবো। দেখো আমরা এক্সাম্পল দেখি, হাউএভার, যাই হোক, মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি ড্যাশ নট আর্ন, প্রিপোজিশন অফ, তার আগে কি আছে? মেনি পিপল, টোটাল, অনেক মানুষজন, তাহলে কি হয়ে যাবে? ডু নট আর্ন, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের একটা সেন্টেন্স। সো অর্থটা দেখি, বরিশাল বোর্ড 2025 রিসেন্ট কোয়েশ্চেন, হাউএভার, যাই হোক, মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি ডু নট আর্ন এনাফ টু লিভ কমফর্টেবলি। যাই হোক না কেন, আমাদের দেশের অনেক মানুষই কমফর্টেবলি, খুব ভালোভাবে জীবন ধারণের জন্য যথেষ্ট কামাই বা উপার্জন করে না, রাইট? সো ব্র্যাকেটে নট পাওয়া গেলেই আমরা কি করব? ডু নট, ডাজ নট, ডিড নট ইউজ করব। কোনো পাস্ট ইন্ডিকেটর ওয়ার্ড যদি এখানে থাকতো, আমরা কি করতাম? ডিড নট প্লাস ওই ভার্বটা ইউজ করতাম, রাইট? সো চলে যাই আমরা পরের স্লাইডে। ব্র্যাকেটে বিভার্ব থাকলে অ্যামিজার ওয়াজার হবে, সহজ কথাবার্তা। এই যে অ্যামিজার, এগুলো হচ্ছে প্রেজেন্টে বসাই আমরা, আর এই যে ওয়াজার, এগুলো হচ্ছে আমরা পাস্টে বসিয়ে থাকি। এগুলো আমি বলে দিয়েছি বিভার্ব সময় অ্যামিজার ওয়াজার। দ্য রোডস অফ ঢাকা সিটি, শূন্যস্থানের আগে এই যে সাবজেক্টের পার্টে প্রিপোজিশন অফ এখানে আছে, এতটুকু হচ্ছে সাবজেক্টের অংশ, মানে এটাই হচ্ছে আমাদের দেখতে হবে, এবং এটা অনুযায়ী এখানকার ভার্বটা হবে। দ্য রোডস প্লুরাল, তাহলে কি হয়ে যাবে? আর নট, দ্য রোডস অফ ঢাকা সিটি আর নট স্পেশাস, ঢাকা শহরের রাস্তাগুলো প্রশস্ত নয়। খুবই সহজ একটা প্রশ্ন, রাইট? এটা যশোর বোর্ড 2023 এসেছিল। সো ব্র্যাকেটে বিভার্ব পেলেই আমরা টেন্স অনুযায়ী অ্যামিজার ওয়াজার বসিয়ে দিব। পাস্টে থাকলে আমরা ওয়াজার ইউজ করতাম, প্রেজেন্টে থাকলে আমরা অ্যামিজার, এইখানে প্রেজেন্টে থাকার কারণে আর নট ইউজ করেছি, রাইট? সো এটা বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। ব্র্যাকেটে হ্যাভেজ থাকলে সহজ কথা, আমরা হ্যাভেজ থেকেই হ্যাভেজ হ্যাড বসাবো। এই যে হ্যাভ কিংবা হ্যাজ, এটা প্রেজেন্ট টেন্সের জন্য, আর এই যে হ্যাড, এটা পাস্ট টেন্সের জন্য, রাইট? খুবই সহজ কথাবার্তা। ব্র্যাকেটে হ্যাভেজ মানে হ্যাভেজ হ্যাড ইউজ করব, প্রেজেন্টে থাকলে হ্যাভেজ, পাস্টে থাকলে হ্যাড, প্রেজেন্টে সিঙ্গুলার হ্যাজ, প্লুরাল হ্যাভ, পাস্টে হ্যাড। পাস্টে আসলে সিঙ্গুলার প্লুরালের ঝামেলা নাই, তাই না? সরাসরি ভিটুটা বসাই দিলে হয়ে যায় কাজটা, সহজ জিনিস। ডিউরিং এ ট্রাফিক জ্যাম, যানজটের সময়, পিপল কি প্লুরাল না? একের অধিক মানুষজন, তার মানে কি হয়ে যাবে এখানে? হ্যাভ, পিপল হ্যাভ টু সাফার মাচ। আর যানজটের সময় মানুষজনদের অনেক কি করতে হয়? সাফার করতে হয়, রাইট? সহজ কথা। যশোর বোর্ডে 2023 আসা আরেকটি প্রশ্ন আমরা সমাধান করে ফেললাম এই রুলসের মাধ্যমে। চলে যাই পরের রুলে। আচ্ছা, এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, আমরা এতটুকু দেখব। বাক্যে আজরাইল পেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভাইয়া কি বললো আজরাইল মানে? আচ্ছা, ভয়ের কিছুই নাই। আসলে কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে আমরা বলবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, সেই ওয়ার্ডগুলোকে মনে রাখার জন্যই এই আজরাইল ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, রাইট?
এতে হচ্ছে দেখো অলরেডি মানে ইতোমধ্যে, যেতে হচ্ছে জাস্ট বা জাস্ট নাও মানে এই যে এই মাত্র, তারপরে হচ্ছে আর্তে রিসেন্টলি মানে সম্প্রতি, ইয়েট মানে এখন পর্যন্ত, এল মানে রিসেন্টলি, এল তো লেটলি মানে রিসেন্টলি, একই জিনিস, এ দুটো হচ্ছে সিনোনিমাস মানে একই অর্থ দেয় সম্প্রতি। রিসেন্টলি, লেটলি মানে সম্প্রতি, ইয়েট মানে এখনো না, ইতে হচ্ছে এভার মানে কখনো না, এই টাইপের অর্থটা দেয়। সো এগুলো থাকা মানেই হচ্ছে তোমার টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, রাইট। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারটা কি আমাদের জানা আছে, একটু রিক্যাপ করে আসি আমরা। সাবজেক্ট প্লাস হ্যাভ, আচ্ছা সরি, এটাকে একটু হাইলাইট করার জন্য আমরা একটু ডিফারেন্ট কালার ইউজ করতে পারি। ওকে ফাইন, সাবজেক্ট প্লাস হ্যাভ কিংবা হ্যাজ প্লাস V3 প্লাস বাকি অংশ। তার মানে এই যে হ্যাভ হ্যাজ প্লাস V3, এটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, এটাই হচ্ছে আমাদের সলিউশন, রাইট। এই ওয়ার্ডগুলো পেলেই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স রাইট ফর্ম ভার্ব সেক্রেটারি সলিউশন হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস V3, এতটুকু, রাইট। কারণ ভার্বের সঠিক রূপটাই বসাতে হবে, পুরো স্ট্রাকচারটা বা পুরো সেন্সটার প্রয়োজন নাই আমাদের। দুটো বোর্ড কোয়েশ্চেন থেকে সমাধান করি। দেখো এই যে এখানে অলরেডি শব্দটা পেয়েছো, রাইট। তার আগে কি আছে, হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো হ্যাজ, নো এর ভিতরে কি একটু আগে করলাম না, নোন, অ্যান্ড তার পরের ভার্বটাও সেম স্ট্রাকচারে আসবে। কেন? অ্যান্ড দ্বারা যুক্ত দুটো ভার্ব একই স্ট্রাকচারে থাকে। সো আগের ভার্বটা কি রয়েছে, হ্যাজ নোন, পরেরটা হবে হ্যাজ সিন, কিন্তু হ্যাজ যেহেতু আগে একবার লিখেছি আর লেখা লাগবে না, সো জাস্ট বসে যাবে সিন। কত সহজ না? পরেরটা দেখি, এই যে দেখো ইন দ্য বাংলাদেশ, আচ্ছা কিচ্ছু দেখা দরকার নেই, অলরেডি পেয়েছো, রাইট। এখানে দেখো টিম আছে, দ্য বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, একটা দল বোঝাচ্ছে, সো অলরেডি কি হয়ে যাবে, হ্যাজ প্রুভড, প্রুভ মানে প্রমাণ করা, এর V3 হচ্ছে প্রুভড, PROVED। আমরা অর্থটা করে ফেলি, হি ইজ নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট হি অলরেডি হ্যাজ নোন অ্যান্ড সিন, যা সে ইতিমধ্যে দেখেছে কিংবা হচ্ছে তোমার জেনেছে তা নিয়ে সে কখনোই সন্তুষ্ট থাকে না। এটা মানুষের কথা বলা হয়েছে জানার ক্ষেত্রে, কারণ মানুষের জ্ঞানের তৃষ্ণা এতটাই বেশি যে আমরা যতই দেখি বা যতই জানি কখনোই এই তৃষ্ণা মেটানো সম্ভব না। জ্ঞানের প্রতি আমাদের আগ্রহ অনেক বেশি। পরেরটা দেখে ফেলি, The Bangladesh national cricket team already has proved its worth in many an international match. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইতোমধ্যেই অনেকগুলো বা বহু আন্তর্জাতিক ম্যাচে তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। সো চলে যাই পরের স্লাইডে। সহজ কথা, আজরাইল বা এই ওয়ার্ডগুলো থাকলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যান্সার হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস V3, সহজ কথা। ও মাই গড, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে যতগুলো রুলস পড়াচ্ছি সবগুলো ইম্পর্টেন্ট, বোর্ডে যেই রুলগুলো থেকে প্রশ্ন আছে সেগুলোই সলভ করাচ্ছি, বাট এটা তারপরও বেশি ইম্পর্টেন্ট। এমন হতে পারে যে দুটো প্রশ্ন পেয়ে যাচ্ছ তুমি এই রুল থেকেই, রাইট। এটার কি সার কথা, এটার মূল কথা হচ্ছে কিচ্ছু না, প্রিপোজিশন পেয়েছো, ভার্বের সাথে আইএনজি যোগ করে দাও। প্রিপোজিশন, আমরা প্রিপোজিশন নিয়ে একটা ক্লাস অলরেডি আছে ইউটিউবে, উচ্ছ্বাস HSC-র পক্ষ থেকে, তোমরা যারা এখনও দেখোনি ক্লাসটা দেখে আসতে পারো, রাইট। চলে যাই আমরা। প্রিপোজিশন কোনগুলো, এই যে বাই, অফ, ইন, উইথ, উইদাউট, বিফোর, আফটার, ফর, অ্যাট, অন, বিয়ন্ড, এটসেট্রা, এগুলো হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে শূন্যস্থান মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব, আর কিছু জানার প্রয়োজন নাই, সহজ কথা। সো দেখি, এই যে ফর পেয়েছো, রাইট। মেইনটেন কি করবা, ভাইয়া কি বলেছে, ভাইয়া আইএনজি যোগ করতে বলেছে, আইএনজি যোগ করে দাও, সহজ কথা। দিনাজপুর 2024 প্রশ্ন, অর্থ করা লাগলো না, পরেরটা দেখি। আওয়ার ক্রিকেটার্স প্লুরাল না, সো এখানে বিভাগটা জাস্ট হয়ে যাবে আর। অফ প্রিপোজিশন কি হয়ে যাবে, কম, এই একটু খেয়াল রেখো, এটা কিন্তু কম্পিট, COMPET, কম্পিট মানে প্রতিযোগিতা করা, কমপ্লিট কিন্তু না, স্পেলিংটা মনে রাখতে হবে। কমপ্লিট মানে শেষ করা, কম্পিট মানে প্রতিযোগিতা করা। আমরা কমপ্লিট পাইনি, কমপ্লিট পেয়েছি, সো বানানটা খেয়াল রাখতে হবে, কম্পিটিং, COMPETING, কম্পিটিং। স্পেলিং ভুল করলেই মার্কটা শেষ, রুল জেনেও লাভ হবে না, রাইট। আওয়ার ক্রিকেটার্স আর ক্যাপেবল অফ কম্পিটিং উইথ দ্য রেনাউন্ড ক্রিকেট টিমস অফ দ্য ওয়ার্ল্ড। আমাদের ক্রিকেটাররা সক্ষম কি, বিশ্বের খ্যাত ক্রিকেট দলগুলোর সাথে প্রতিযোগিতা করতে সক্ষম, রাইট। আর সরি, আর আগেটা কী ছিল, ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর মেনটেনিং কমিউনিকেশন উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স। আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্সদের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ মেনটেন করার ক্ষেত্রে ইংরেজি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সহজ কথা, প্রিপোজিশন মানে হচ্ছে আইএনজি, প্রিপোজিশন মানেই হচ্ছে পরবর্তী ভার্বের সাথে আইএনজি, সহজ কথা। টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, রাইট। এটাকে আমরা কি জানি, এটাকে জানি, এটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে উদ্দেশ্য
বোঝায় অর্থটা দেয় কোনো কিছু করতে, এই টাইপের অর্থ দেয়, তাই না? সো ইনফিনিটি মানে হচ্ছে টু, আর টু এর সাথে একটা ভার্বের বেস ফর্ম, কোনো কিছু করতে এই টাইপের অর্থ দেয়। টু মানেই ভার্বের বেস ফর্ম বসে যাবে। পরে দেখি ইট ইজ এ পিটি দ্যাট, কিচ্ছু না, টু পেয়েছো না, সো কী হয়ে যাবে, সাকসিড মানে সফল হওয়া, ভার্বটা বেস ফর্মই বসে যাবে। টু পাওয়া মানেই হচ্ছে ভার্বের বেস ফর্ম, টু পাওয়া মানেই হচ্ছে ভার্বের বেস ফর্ম, সহজ কথা। ইট ইজ এ পিটি দ্যাট মেনি স্টুডেন্টস আর ট্রাইং টু সাকসিড ইন দ্য শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে। এটা দুঃখজনক যে অনেক শিক্ষার্থীরাই সংক্ষিপ্ত এবং সহজতম পন্থায় সফল হতে চাচ্ছে, রাইট, সহজ কথা। সো টু আছে, ভার্বের বেস ফর্ম বসিয়ে ফেলবো। আচ্ছা, এই যে ওয়ার্ডগুলো পেয়েছো, যখনই পাবা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবা, সহজ না, রাইট। তবে একটা জিনিস, আমরা কিন্তু টু একা পেলে ভার্বের বেস ফর্ম বসে ইনফিনিটিভের সূত্র অনুযায়ী, কিন্তু এই যে দেখো টু আছে না এই চারটার সাথে, তার আগে কি উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড কি ওয়ার্ড আছে না আরও, যদি এই টু প্রিপোজিশনটা ফ্রেজ আকারে থাকে তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি, কিন্তু একা থাকলে ভার্বের বেস ফর্ম, আর টু ছাড়া বাকি প্রিপোজিশন একা থাকলে ভার্বের সাথে আইএনজি, রাইট, ভেরি ইজি। সো উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু বি ইউজ টু কমিটেড টু কন্ট্রিবিউট টু, আর এর সাথে মনে রাখবা এই যে হোয়াইল আর মাইন্ড, এরা থাকলে এরপরে কি হয়ে যাবে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাবে, রাইট। এখানে হোয়াইল মানে যখন অর্থ দিবে, মাইন্ড মানে আপত্তি করা বোঝাবে, রাইট। উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এটা হচ্ছে উদ্দেশ্য বোঝাবে, বি ইউজ টু অতীত মানে অভ্যস্ততা বোঝায় আর কি, কমিটেড টু মানে প্রতিশ্রুতিবদ্ধ এই টাইপের অর্থ দিবে, কন্ট্রিবিউট টু। সো এই টু যুক্ত ফ্রেজ পাবা ভার্বের সাথে আইএনজি, টু একা থাকলে ভার্বের বেস ফর্ম, আর টু ছাড়া অন্য প্রিপোজিশন থাকলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। সো এই রুলে ক্ষেত্রে মনে রাখবা এইগুলো পাওয়া মাত্রই ভার্বের সাথে আইএনজি, সহজ কথা। একটু বেশি গ্যাঞ্জাম হয়ে গেল, একটু মুছে ফেলি সাইডটা। এগুলো পেলেই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবা, রাইট। এখানে আমরা দেখি যে দেখো উইথ এ ভিউ টু কি হয়ে যাবে, এখানে এলিমিনেটিং, এক্স এলি মি নে টিং, রাইট। Our government offers a lot of opportunities to them with a view to eliminating their sufferings. আমাদের সরকার অনেক সুযোগ তাদেরকে প্রদান করছে আর কি, বা প্রদান করে কি উদ্দেশ্যে, তাদের যে সাফারিংস বা ভোগান্তি সেগুলোকে এলিমিনেট করতে, উচ্ছেদ করতে কিংবা দূর করতে, রাইট। উইথ ভিউ টু আছে ভার্বের সাথে আইএনজি। সো দ্য কনসার্ন অথরিটি শুড বি কমিটেড টু, আচ্ছা এই যে কমিটেড টু পেয়েছো না, কি হয়ে যাবে, টেকিং ভার্বের সাথে আইএনজি। So the concerned authority should be committed to taking action to protect the tigers. বরিশাল বোর্ডের 2024 প্রশ্ন। তাই হচ্ছে বাঘকে রক্ষা করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত পদক্ষেপ নেওয়ার জন্য, বাঘগুলোকে রক্ষার জন্য, রাইট। সো কমিটেড টু ভার্বের সাথে আইএনজি, উইথ এ ভিউ টু ভার্বের সাথে আইএনজি, সহজ কথাবার্তা। চলে যাই পরবর্তী রুলে। এমএভি মানে হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। মডাল অক্সিলিয়ারি ভার্ব মানে হচ্ছে এর পরবর্তীতে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। এই মডাল অক্সিলিয়ারি ভার্বগুলো কোনগুলো, এই যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু, এগুলো হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। মডাল অক্সিলিয়ারি ভার্ব পাওয়া মানে হচ্ছে এর পরবর্তী ভার্বটা হবে বেস ফর্মে, সহজ কথা। প্যারেন্টস আর দ্য ব্লেসিং অফ আল্লাহ টু আস। পিতামাতা হচ্ছে আল্লাহর আশীর্বাদ আমাদের প্রতি। সো উই ড্যাশ অফেন্ড আওয়ার প্যারেন্টস, আচ্ছা রাইট। এখানে কিছুই নাই, আমরা কিন্তু আক্ষরিক অর্থে সুন্দর অর্থ আনয়নের উদ্দেশ্যে এখানে শুড ইউজ করতে পারি না। শুড উচিত অর্থে আমরা শুড আনলাম, আর এর সাথে অফেন্ড এর বেস ফর্মে বসে যাবে। অফেন্ড মানে হচ্ছে অপমান করা কিংবা তোমার হচ্ছে অসম্মান করা, এই টাইপের অর্থ দেয়। তো যেহেতু আল্লাহর হচ্ছে আশীর্বাদ বাবা মা আমাদের প্রতি, অফেন্ড করা উচিত না। সো কি হয়ে যাবে, শুড নট। শুড নট অর্থের জন্য আমরা উচিত অর্থে শুড আনলাম, নেতিবাচক অর্থে নট আনলাম, আর তারপরে যে ভাবটা রয়েছে তার বেস ফর্মটা ইউজ করলাম। সো অর্থটা দেখি, প্যারেন্টস আর দ্য ব্লেসিং অফ আল্লাহ টু আস, সো উই শুডেন্ট অফেন্ড আওয়ার প্যারেন্টস। যেহেতু আল্লাহর আশীর্বাদ পিতামাতা, তাই তাদেরকে কখনোই অপমান বা অবজ্ঞা করা ঠিক না। পরে দেখি, উই মাস্ট মেনটেন এ ব্যালেন্সড ডায়েট। এই যে মাস্ট আছে না মডেল, যা আছে তাই, সহজ কথা বসিয়ে দাও। মডাল মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম, সহজ কথা। কিন্তু মোডালের পরে ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যখন ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করে। কিন্তু কখনো যদি ভার্বের কাজটা সাবজেক্ট নিজে না করে, সেটা প্যাসিভ ভয়েস, যেটা বলে এসেছি। আর এই প্যাসিভ ভয়েসে মোডাল থাকলে কি স্ট্রাকচার ইউজ করব, সহজ কথা, এই যে
বি প্লাস ভি থ্রি, মোডালের পরে বি প্লাস ভি থ্রি যখন সেটা প্যাসিভে থাকবে, সহজ কথা। রিলেশনশিপ ক্যান অলসো ড্যাশ ফস্টার। আচ্ছা, ফস্টার শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা। ফস্টার শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা। আচ্ছা, লালন পালন করার কাজটা কি রিলেশনশিপ বা সম্পর্ক করে? না, সম্পর্কগুলোকে লালন পালন করা হয়, সম্পর্কগুলোকে করা হয়। সো এটা একটা প্যাসিভ ভয়েস। তাহলে এখানে ক্যান আছে না, তাহলে মোডালের প্যাসিভ কি বি প্লাস ভি থ্রি, রাইট। সো মোডালের পরে বি ভার্বের বেস ফ্রম বি বসবে, আর এরপরে ফস্টারের ভি থ্রি, ফস্টার্ড, FOSTERED। রিলেশনশিপ ক্যান অলসো বি ফস্টার্ড ইন ওয়ার্ক প্লেস। সম্পর্ককে কি করা যায়? কর্মক্ষেত্রেও লালন পালন করা যেতে পারে। হুইচ মে কুইকলি চেঞ্জ মে, এই হুইচ প্রোনাউনটা হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। রিলেশনশিপ একাই চেঞ্জ হতে পারে, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। সো মেয়ের পর এখানে ভার্বের বেস ফর্মটা বসাবো চেঞ্জ, জাস্ট চেঞ্জটাই বসে যাবে। সো রিলেশনশিপ ক্যান অলসো বি ফস্টার্ড ইন ওয়ার্ক প্লেস হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল। সম্পর্ককে কর্মক্ষেত্রেও লালন করা যায়, যেটা খুব দ্রুত পেশা ভিত্তিক থেকে সামাজিক সম্পর্কে রূপান্তরিত হয় বা পরিবর্তিত হয়। দেখা যাচ্ছে অনেক সময় অফিসের কলিগ বা বসদের সাথে অফিসের বাইরেও একটা সম্পর্ক হয়ে যায়। আমরা শুক্রবারে বা বিশেষ কোনো অকেশনে তাদেরকে দাওয়াত দিই। সো এই যে প্রফেশনাল রিলেশনশিপটা, সেটা আস্তে আস্তে সোশ্যাল হয়ে যাচ্ছে, রাইট। এই জিনিসটাকেই বলা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে। সো অ্যাক্টিভ ভয়েসে মোডাল, ভার্বের বেস ফর্ম। প্যাসিভ ভয়েসে মোডাল, ভার্বের পরে বি প্লাস ভি থ্রি, রাইট। এখানে হচ্ছে রিলেশনশিপ নিজেকে ফস্টার বা লালন পালন করতে পারে না, প্যাসিভে বি প্লাস ভি থ্রি। এখানে হুইচ প্রোনাউনটা কার রিপ্লেস করতেছে? রিলেশনশিপ একাই চেঞ্জ হতে পারে, এই অর্থে জাস্ট অ্যাক্টিভ ভয়েসে ভার্বের পরে চেঞ্জের বেস ফর্মটা বসে গেল। সহজ কথা। চট্টগ্রাম বোর্ড 2024 প্রশ্ন দিয়ে আমরা এই রুলটার সমাপ্তি ঘটালাম। ইনশাল্লাহ বুঝেছি। বলা আছে শুরুতেই শূন্যস্থান থাকলে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। আচ্ছা, ধরো তুমি বোর্ড কোয়েশ্চেনের রাইট ফর্ম অফ ভার্বের প্যাসেজ সলভ করতে একটা সেন্টেন্সে দেখলা যে শুরুতেই ফুল স্টপের পরে সেন্টেন্সের শুরুতেই শূন্যস্থান কি করবা? ভার্বের সাথে আইএনজি করে দিবা। তাই হ্যাঁ, এতটাই সহজ। এই যে শূন্যস্থান পেয়েছো না সামনে, ইনভেন্ট কি করবা? ইনভেন্টিং। ময়মনসিংহ বোর্ড 2024 প্রশ্ন এটা। শুরুতেই শূন্যস্থান ইনভেন্টিং, শুরুতেই শূন্যস্থান অ্যাকোয়ারিং। বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেই আমরা রুল তৈরি করেছি, যেগুলো করা মাত্রই বুঝতে পারবো হ্যাঁ এখন আমি রাইট ফর্ম অফ ভার্ব পারি এবং যে কোনো বোর্ড কোয়েশ্চেন আমার জন্য পানি, রাইট। সো শুরুতেই শূন্যস্থান থাকলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আমরা ময়মনসিংহ বোর্ড এবং হচ্ছে কুমিল্লা বোর্ড 2022 24 এবং 22 দুটো কোয়েশ্চেন সমাধান করলাম। অর্থটা দেখি। Inventing so many technologies, he now controls almost all destructive powers and forces. ইনভেন্টিং সো মেনি টেকনোলজিস, বহু প্রযুক্তি উদ্ভাবন করে সে এখন প্রায় সমস্ত ধ্বংসাত্মক শক্তি এবং ক্ষমতার উপর নিয়ন্ত্রণ রাখেন, রাইট। মানুষ সম্পর্কে বলা হচ্ছে, এই প্যাসেজটা সলভ করতে গেলেই বুঝবে। পরে অ্যাকোয়ারিং নলেজ ইজন্ট লিমিটেড টু এনি এজ ও টাইম, জ্ঞানার্জন করা কোনো বয়স কিংবা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শূন্যস্থানের শুরুতেই শূন্যস্থান থাকলে ভার্বের সাথে আইএনজি, সহজ কথাবার্তা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, রাইট। পরবর্তী রুলে চলে যাই। অ্যাডজেটিভ। আচ্ছা, প্রথমে এই অ্যাডজেটিভটা কাকে বলে? আচ্ছা, মনে রাখবা হাতের 5 আঙ্গুল, ঠিক আছে। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ। নাউন বা প্রোনাউনের এই হাতের 5 আঙ্গুল বোঝালে তাকে অ্যাডজেটিভ বলে। এক কথায় নাউনকে বর্ণনা করবে। হি ইজ এ গুড বয়, বয় কেমন বয়? গুড বয়, গুড হচ্ছে অ্যাডজেটিভ। নাউনকে বর্ণনা করলেই বা নাউন সম্পর্কে কিছু বললেই সেটা হয়ে যাবে অ্যাডজেটিভ। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, অ্যাডজেটিভ, রাইট। সো এখানে আমরা বলতে পারি যে হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। স্টুডেন্ট কেমন স্টুডেন্ট? ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক আছে। স্টুডেন্ট সম্পর্কে বলা হচ্ছে না, রাইট। এটা হচ্ছে একটা অ্যাডজেটিভ। নাউন সম্পর্কে বলছে, প্রোনাউন সম্পর্কে বলছে, মানে হচ্ছে অ্যাডজেটিভ, রাইট। সো এই অ্যাডজেটিভের পরে ইনফিনিটিভ ইউজ করতে হবে, মানে ওই যে টু প্লাস ভার্ব, সহজ কথাবার্তা। এই যে এখানে দেখো ডিফিকাল্ট, কঠিন,
কাজটা কেমন, কাজটা কঠিন, এই কঠিন কাজটার বৈশিষ্ট্য না, রাইট? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যান্সার হবে কি গেট আছে, টু গেট। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 আসা প্রশ্ন। পরেরটা দেখি, ইজি, দ্য ম্যাথ ইজ ইজি, অঙ্কটা সহজ, অঙ্কটার বৈশিষ্ট্য হচ্ছে অঙ্কটা সহজ, ইজি, তাহলে একটা অ্যাডজেক্টিভ, রাইট? কি হয়ে যাবে, টু সলভ, দ্য ম্যাথ ইজ ইজি টু সলভ, অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে খুবই সহজ, অঙ্কটা সমাধান করতে খুবই সহজ। Besides, it's less difficult to get a seat in the private university. But here they are to pay a lot. আচ্ছা, এখানে মেবি একটু টাইপিং মিস্টেক আছে। আচ্ছা, এই পার্টটুকু হচ্ছে যে besides পাশাপাশি it is less difficult to get a seat in private university. পাশাপাশি এটা তুলনামূলক কম কঠিন কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সিট পাওয়াটা আসলে তুলনামূলক কম কঠিন, এটাই বুঝিয়েছে, রাইট? সো আমরা অ্যাডজেক্টিভ পেয়েছি, টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করছি। সহজ কথা, অ্যাডজেক্টিভ দেখলে এরপরে ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্মটা আমরা শূন্যস্থানে বসিয়ে দিব, সমাধান করে ফেলবো। 15 নম্বর রুলসে কি বলা হয়েছে যে একটি বাক্যে দুটি ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তবে উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করতে হয়, মানে ইনফিনিটিভ, রাইট? ধরো একটা ভাগ, আমরা একটা এক্সাম্পল লিখলাম জাস্ট, ধরো আই স হিম গোয়িং, যেতে, গোয়িং, আই স হিম গোয়িং। সো এইখানে দেখো, আমি একটু অন্য কালিতে লিখতে চাচ্ছি বোঝার সুবিধার্থে। স প্রথমে এটা একটা ভার্ব আছে না, তারপরে গোয়িং এটা একটা ভার্ব না, এই যে সেকেন্ড ভার্ব, ধরো এটাকে আমরা ফার্স্ট ভার্ব ধরছি, এটাকে আমরা সেকেন্ড ভার্ব ধরছি, এই সেকেন্ড ভার্বটা কোন ফর্মেটে হবে সেইটাই আমরা জানতে চাই রুলের মাধ্যমে, রাইট? সো একটা বাক্যে দুটো ভার্ব থাকলে সেকেন্ড যে ভার্বটা তার সাথে নর্মালি আইএনজি যুক্ত হবে, সেকেন্ড ভার্বের সাথে নর্মালি আইএনজি যুক্ত হবে, রাইট? যদি একটি বাক্যে দুটি ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কিন্তু যদি কোনো কিছু করতে বোঝায় তখন উদ্দেশ্যর জন্য আমরা কি বসাবো, ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো, রাইট? এটাই হচ্ছে কথাবার্তা। আচ্ছা, পরবর্তী রুলে চলে যাই। একটি বাক্যে দুটি ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তবে উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা, এটা বোঝার আগে একটা এক্সাম্পল দেখি আমরা। ধরো আমি লিখলাম আই স হিম গোয়িং। এখানে দেখো একটা বাক্য লিখেছি, আই স হিম গোয়িং, রাইট? সেই যে দেখো স এটা একটা ভার্ব, আবার এখানে আছে গোয়িং, এটা আর একটা ভার্ব। ধরা যাক এটা হচ্ছে ফার্স্ট ভার্ব, প্রথম ভার্ব, আর এটা হচ্ছে সেকেন্ড ভার্ব, দ্বিতীয় ভার্ব, রাইট? এখন একটি বাক্যে এরকম দুটো ভার্ব থাকলে এই যে সেকেন্ড ভার্ব এটা আসলে কোন ফর্মে হবে সেটা জানার জন্য আমরা এই রুলটা আলোচনা করছি। সো আশা করি জাস্ট বিষয়টা ধরতে পেরেছো। এখন আমরা দেখি কি বলছে রুলে, যে একটি বাক্যে দুটি ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, নর্মালি কি করব, আইএনজি যুক্ত করে ফেলবো। তবে উদ্দেশ্য মানে হচ্ছে কোনো কিছু করতে, মানে ইনফিনিটিভ, উদ্দেশ্য বোঝালে কিন্তু ওই যে টু প্লাস ভার্বের বেস ফর্মটা ইউজ করতে হবে। এই বিষয়টাই হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। একটি বাক্যে দুটি ভার্ব পেয়েছো, ভার্বের সাথে আইএনজি বসাও, কিন্তু অর্থানুযায়ী যদি কোনো কিছু করতে এই টাইপের অর্থ দেয় তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা বসাতে হবে। এক্সাম্পল দেখি বোর্ড থেকে আমরা, সাম পিপল ট্রাভেল, আচ্ছা পুরোটা পড়ে দেখি। সাম পিপল ট্রাভেল ড্যাশ ক্লাইম্ব অন দ্য রুফ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস, রাইট? আচ্ছা, আমরা নর্মালি ভার্বের সাথে আইএনজি যোগ করে দিই তো, ক্লাইম্বিং, সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং অন দ্য রুফ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস। কিছু মানুষ, রুফ মানে হচ্ছে উপরের ছাদ, বাস এবং ট্রেনের ছাদে আরোহণ করে ভ্রমণ করে। এখানে কোনো কিছু করতে এই টাইপের অর্থ দিচ্ছে না, সো নর্মালি ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, ইজি। বরিশাল বোর্ড 2022 প্রশ্ন ছিল এটা। পরেরটা দেখি, দে জয়েন্ট ওয়ার, তারা যুদ্ধে যুক্ত হয়েছিল, কি করতে অর্থ পাচ্ছি, সো দেখো কি করি, টু লিবারেশন, স্বাধীনতা, তার ভার্ব ফর্ম হচ্ছে লিবারেট মানে স্বাধীন করা, রাইট? তারা যুদ্ধে জয়েন করেছিল কি করতে, টু লিবারেট, স্বাধীন করতে, কি স্বাধীন করতে, দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমি, রাইট? সো দুটো ভার্ব আছে বাক্যে, কি করতে এই টাইপের অর্থ দিলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাছাড়া ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব, সহজ কথা। আশা করি সবাই বুঝতে পেরেছো।
পরবর্তী রুলে চলে যায় কন্ডিশনাল সেন্টেন্স, সেলিব্রিটি রুল খুবই মজার, এটাও সুন্দর, ইম্পর্টেন্ট, খুবই ভালো, সবগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বেশি পপুলার সেগুলোই আমরা 3 স্টার ইউজ করছি। কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে এগুলো শর্ত বোঝাবে, শর্তযুক্ত বাক্য। চেনার উপায় হচ্ছে একটা ইফ থাকবে, রাইট? ধরো এটা একটা ক্লজ, কমা এটা একটা ক্লজ, দুটো ক্লজ আছে, যে কোনো একটা ক্লজের আগে এই যে ইফ আছে মানে হচ্ছে এই পুরোটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স কিংবা ইফ যুক্ত বাক্যের উদাহরণ, রাইট? সো আশা করি এই পার্টটুকু বোঝাচ্ছ। এখন আমরা রুলটা একটু ভাঙি বোঝার সুবিধার্থে। সো কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য, ইফ থাকবে। এক্সাম্পল দেখি একটা, ইফ ইট রেইনস উই ওয়ন্ট গো আউট। যদি বৃষ্টি হয় আমরা বাইরে যাব না, যাব না। যদি বৃষ্টি হয় আমরা বাইরে যাব না। সো আমরা কন্ডিশনাল সেন্টেন্স ডিটেলস পড়বো না, জাস্ট সঠিক ভার্বটা বসাতে হবে, অতটুকুই আমরা শর্টকাট শিখবো ইজি ওয়েতে, রাইট? এখানে দেখবা যে আমরা যে এই যে ধরো একটা সেন্টেন্স লিখলাম যে ইফ ইউ কাম আই উইল গো। যদি তুমি আসো আমি কি করব, যাব। আমার যাওয়ার শর্ত হচ্ছে তোমার আসা, তার মানে এই যে পার্টটুকু এটা কি কন্ডিশন না, এটা শর্ত। যদি তুমি আসো এটা হচ্ছে শর্ত, কন্ডিশন ফিল আপ হলেই রেজাল্ট কি, আমি যাব, আমি যাব, তাহলে এটা কি রেজাল্ট, এটা কি, এটা হচ্ছে রেজাল্ট, বুঝেছো? রাইট। সো কন্ডিশন রেজাল্ট অনুযায়ী বিষয়টা শিখবো। আশা করি যতটুকু আলোচনা করেছি বুঝতে পেরেছো। যদি তুমি আসো আমি যাব, যদি তুমি আসো, এই যে ইফ যুক্ত ক্লজটাই হচ্ছে কন্ডিশন, ইফ যুক্ত ক্লজটাই হচ্ছে কন্ডিশন, অপর ক্লজটা হচ্ছে রেজাল্ট, ওইটার ফলাফল। যদি এটা হয় ওটা হবে, যদি ওই ইফ যুক্ত ক্লজের ফলাফলই হচ্ছে পরের ক্লজটা, রাইট? সেই জন্য এই যে কন্ডিশন রেজাল্ট, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এই কন্ডিশনের সাথেই হচ্ছে আমরা ইফটা পাই। এই ইফ সহ ক্লজটাকে বলা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন যে স্ট্রাকচারে থাকবে তা অনুযায়ী রেজাল্টটা বসবে, সেটা আমরা শিখছি, রাইট? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি এই ইফ যুক্ত ক্লসে থাকে বা কন্ডিশনে থাকে তখন কি করব আমরা, ভার্বের জায়গায় উইল ইউজ করব, ঠিক আছে? উইল মানে হচ্ছে মোডাল, তার মানে এর পরে বাই ডিফল্ট ভার্বের বেস ফর্ম বসে যাবে, ভেরি ইজি, রাইট? আর রেজাল্ট এটা তো একটা ক্লজ, তার মানে অবশ্যই আগে সাবজেক্ট থাকবে। এটা তো আমাদের মূল আলোচ্য বিষয় না, এই পার্টটুকু জানতে হবে যে উইল তারপরে ভার্বের বেস ফর্ম, রাইট? তারপরে দেখি পাস্ট ইনফিনিট টেন্স থাকলেই উইলের জায়গায় উড হয়ে যাবে, রাইট? উডের পরে ভার্বের বেস ফর্ম। আর যদি পাস্ট পারফেক্ট থাকে উড হ্যাভের পরে এই যে হ্যাভ আছে না, হ্যাভের কারণে একটা ভি3 যোগ করে দাও, সহজ কথা, অ্যান্সার হয়ে গেল। তার মানে তুমি এই ইফ যুক্ত ক্লজগুলো যেই টেন্স পাবা সেই অনুযায়ী ভার্বটা বসায় দিবা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পেয়েছো, উইলের সাথে ভার্বের বেস ফর্ম বসায় দাও শূন্যস্থানে। পাস্ট ইনডিফিনিট পেয়েছো, উড বসায় দাও, এটা তো মডেলের পর তো ভার্বের বেস ফর্ম বসেই, সহজ কথা, তাই না? তারপরে দেখি পাস্ট পারফেক্ট পেলেই কি করবা, উড হ্যাভের পরে ভি3 বসে দিবা শূন্যস্থানে, প্রবলেম সলভড। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে কি, স্ট্রাকচারটা একটু রিকল করে ফেলি আমরা, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, রাইট? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট কিংবা বাকি অংশ কিংবা এক্সটেনশন, এটাই হচ্ছে স্ট্রাকচার। আশা করি সবাই বুঝতে পেরেছো। কন্ডিশনাল সেন্টেন্সের বিষয়টাই হচ্ছে এটা শর্তযুক্ত বাক্য, মানে ইফ থাকবে, ইফ যুক্ত ক্লজটা হচ্ছে কি কন্ডিশন, ইফ ক্লজটার টেন্স অনুযায়ী পরবর্তী রেজাল্ট ক্লজের সঠিক ফর্ম অফ ভার্বটা কোন স্ট্রাকচার হবে সেটাই এর ছকের মাধ্যমে আমরা শিখলাম। চলো একটা বোর্ডের এক্সাম্পল সলভ করে আসি। দুটো কোশ্চেন আছে, ইফ দে ড্যাশ টু এডুকেট, দে ড্যাশ টু কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্ন, চলো একটু শিখে ফেলি। এখানে কোনো টেন্স ইন্ডিকেটর নাই, আমরা যদি এটা পাস্টে করি তাও সঠিক, একটু করে দেখি। দে প্লুরাল, তাহলে ওয়্যার। আচ্ছা একটু দেখো যে দে এডুকেট, তারা শিক্ষিত হয় না, তাদেরকে শিক্ষিত করা হয়, শিক্ষিতকরণের কর্মসূচি সম্পর্কে বলা হচ্ছে। তারা শিক্ষিত হয় না, তাদেরকে শিক্ষিত করা হয়, প্যাসিভ অর্থে রয়েছে, রাইট? মানে বি প্লাস ভি3, দে প্লুরাল, তাহলে কি হয়ে যাবে, দের পরে ওয়্যার পাস্টে। এডুকেটেডের ভি3 হচ্ছে এডুকেটেড, রাইট? ইফ দে ওয়্যার এডুকেটেড, বি প্লাস ভি3 স্ট্রাকচার ইউজ করেছি, মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্সেরই আমরা প্যাসিভ করেছি। যে কোনো টেন্সের প্যাসিভ মানে সে টেন্সি, যে কোনো টেন্সের প্যাসিভ মানে সেই টেন্সি। পাস্ট ইনডিফিনিটের প্যাসিভও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সি, রাইট? সেখানে কি আছে, ইফের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, রাইট? তার মানে পরে কি হয়ে যাবে, উড প্লাস ভার্বের বেস ফর্ম, আগে যেটা শিখে আসলাম। সো নর্মালি উড কন্ট্রিবিউটের বেস ফর্ম কন্ট্রিবিউটই বসাবো, ইজি, রাইট?
If they were educated, they would contribute better to the prosperity of the country. যদি তাদেরকে শিক্ষিত করা হতো, তারা দেশের মঙ্গলের জন্য ভালো অবদান রাখতে পারতো, রাইট? ইফ অল দ্য চিলড্রেন গো টু স্কুল, যদি সমস্ত বাচ্চা কাচ্চা স্কুলে যেত, আচ্ছা গো প্রেজেন্ট ভার্ব, রাইট? তার মানে এই যে ইফ যে ক্লজটা এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তার মানে কি উইল প্লাস ভার্বের বেস ফর্ম, সহজ কথা। সো উইল গেটের জাস্ট র ম্যাটেরিয়াল ভার্ব মানে বেস ভার্বটা বসায় দাও। সো ইফ অল দ্য চিলড্রেন গো টু স্কুল, যদি সব বাচ্চা কাচ্চা স্কুলে যায়, দ্য কান্ট্রি উইল গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি, দেশ নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পাবে, রাইট? সহজ কথা। ইলিটারেসি মানে হচ্ছে নিরক্ষরতা, কার্স মানে হচ্ছে অভিশাপ, গেট রিড অফ মানে মুক্তি পাওয়া। খুব সহজ কথা শিখে ফেললাম কন্ডিশনাল সেন্টেন্সের রুলটা দুটো বোর্ড কোয়েশনের মাধ্যমে, বোর্ড কোয়েশনের সমাধান করার মাধ্যমে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। রুল 17, আচ্ছা ওই যে শুরুর দিকে একটা হেয়ার দেওয়ার ব্যাপার ছিল না, আমরা একটু রুলের মাধ্যমে বিষয়টা শিখে ফেলি। ধরো সাবজেক্টের জায়গায় হেয়ার বা দেয়ার আছে, সেন্টেন্সের শুরুতে যদি হেয়ার বা দেয়ার সাবজেক্টের জায়গায় থাকে, এরপরে দেখবা শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থানের ঠিক পরে যে নাউনটা আছে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল, সেই অনুযায়ী আমরা কাঙ্ক্ষিত ভার্বটা বসাবো, সহজ কথা। সো দেখি আমরা এই যে দেয়ার পেয়েছো না, একটা বোর্ড কোয়েশ্চেন, এটা হচ্ছে যশোর বোর্ড 2023-এর প্রশ্ন। দেয়ার পেয়েছো না, দেয়ার পরে শূন্যস্থান, ঠিক তারপরে দেখো মেনি রিজনস, রিজন মানে কারণ, একটা কারণ নাকি অনেকগুলো কারণ, অনেকগুলো কারণ, প্লুরাল। সো এখানে কোনো টেন্স ইন্ডিকেটর নাই, অতীত নির্দেশক শব্দ বলি নাই পুরো সেন্টেন্সে, তার মানে দেয়ারের পরে প্লুরাল নাউন, সো কি হয়ে যাবে আর। দেয়ার আর মেনি রিজনস ফর দিস, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে বা এর জন্য অনেকগুলো কারণ রয়েছে। হেয়ার দেয়ার দিয়ে বাক্য শুরু হলে এর পরেই শূন্যস্থান থাকবে, ঠিক তার পরে নাউন প্লুরাল মানে আগের ভার্বটা প্লুরাল, পরের নাউন সিঙ্গুলার, আগের ভার্বটা সিঙ্গুলার, সহজ কথা। আশা করি বুঝতে পেরেছো। সো আমরা বলতে পারি যে আরেকটা এক্সাম্পল দিই, হেয়ার ড্যাশ দ্য স্কুল, হেয়ারের পরে শূন্যস্থান, হেয়ারের পরে কি আছে, দ্য স্কুল মানে একটা স্কুল, একটা বিদ্যালয়, একটা স্কুল সিঙ্গুলার, সো হেয়ার ইজ দ্য স্কুল, এই যে এইখানে হচ্ছে বিদ্যালয়টি, সহজ কথা। আমরা আশা করি রুলটা প্রপারলি শিখেছি। 18 আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। রুল 18, হ্যাভিং টু বি কিংবা বি ভার্ব গেট এদের পরবর্তী আরেকটা শূন্যস্থান থাকলে সেই জায়গায় ভার্বে থ্রি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব বসে যাবে, রাইট? হ্যাভিং টু বি গেট এরপরে ভার্বে থ্রি ফর্ম বসবে। এই বি ভার্ব মানে হচ্ছে অ্যামিজার ওয়াজার, এই গেট ভার্বের গট ভার্বের টু ফর্মটাও থাকতে পারে, যাই হোক না কেন এই ভার্বগুলোর পরবর্তী ভার্বে থ্রি ফর্মটা বসে যাবে, রাইট? পরবর্তী শূন্যস্থানে দেখি আমরা আই, আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক আছে, আই বসবে, আই হ্যাভ গট মাইসেলফ ড্যাশ, এই যেখানে গেটের একটা ফর্ম পেয়েছো না গেট ভার্বটা, সো পরে কি হয়ে যাবে ভার্বের থ্রি ফর্মটা বসে যাবে, এনগেজড, এনগেজড। এটা একটা বোর্ড কোয়েশ্চেন হচ্ছে যশোর বোর্ড 2022-এর, আই হ্যাভ গট মাইসেলফ এনগেজড ইন রেজিং অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে আমি নিজেকে যুক্ত করেছি বা নিয়োজিত করেছি, রাইট? সো এই ভার্বগুলো আছে মানে পরবর্তী ভার্ব পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। এখানে গেট এর ভার্বের টু ফর্মটা পেয়েছি, পরবর্তী ভার্ব হয়ে গেছে ভার্বে থ্রি ফর্ম, রাইট? আমরা একটা এক্সাম্পল লিখে দেখাতে পারি, সেটা হচ্ছে যে যেখানে লেখা যেতে পারে দ্য অ্যাসাইনমেন্ট ইজ needed to be dash right, the assignment is needed to be dash ব্র্যাকেটে complete by 5 o'clock, মানে 5টার মধ্যে এই অ্যাসাইনমেন্টটা কি করা উচিত, শেষ করা প্রয়োজন। কিছুই না, এই যে টু বি পেয়েছো না, টু বি পেয়েছো মানে এটা কি হয়ে যাবে ভার্বে থ্রি ফর্মটা বসে যাবে, কমপ্লিটেড, কমপ্লিটেড। সো আশা করি বুঝেছো, হ্যাভিং কিংবা টু বি বিভার্বগুলো অ্যামিজার ওয়াজার কিংবা গেট এদের পরবর্তী ভার্বে থ্রি ফর্ম হবে, রাইট? পরবর্তী রুলে চলে যাই। সর্বশেষ রুল আমাদের স্লাইডে যতগুলো রুল ছিল তাদের মধ্যে নো সি প্লাস বডি ওয়ান থিং। আচ্ছা আমরা একটু ব্ল্যাঙ্ক স্লাইড নেই, এটা বোঝার সুবিধার্থে একটু দেখি। নো সি প্লাস বডি ওয়ান থিং যদি এটা থাকে আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই, আগে একটু লিখে নেই, তাহলে এদের পরবর্তী ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হয়ে যায়। আচ্ছা ভাইয়া কি বলবো, আমরা একটু বুঝতে সমস্যা হচ্ছে না, আমাদের বুঝতে সমস্যা হচ্ছে তাই না? ভয়ের কিছুই নাই, একটু দেখো তো, এই যে নো বডি, নো বডি, নো বডি, এই যে এস্তে সামবডি, সরি নো বডি, নো ওয়ান, নো ওয়ান কেউ না, নো থিং নাথিং, আবার দেখো এস্তে সাম বডি, সাম ওয়ান কিংবা সাম
সামথিং সামথিং। পরবর্তী দেখি ইতে হচ্ছে এভরি, এভরিবডি, এভরিওয়ান কিংবা এভরিথিং। আবার দেখো মজা না, এনি এনি, এনিবডি যে কেউ, এনিওয়ান, এনিথিং। বুঝতে পারছো? সো সাবজেক্টের জায়গায় এগুলো থাকা মাত্রই হচ্ছে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে যাবে। তার মানে কি ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এটাই হচ্ছে আমরা এই রুলটা ব্যাখ্যা করেছি যে নো সি প্লাস বডি ওয়ান থিং, যেটা দেখলা থাকলেই ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। এই যে বলে দিয়েছি, নো এর সাথে এই যে এসতে হচ্ছে সাম, ইতে হচ্ছে এভরি, এতে হচ্ছে এনি, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং কিংবা নো বডি, নো ওয়ান, নাথিং। এগুলো থাকলেই ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে যখন সাবজেক্টের জায়গাগুলো পেয়ে যাবা। রাইট, আমরা বলে দিয়েছি। তারপর লিখে দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেন আনঅ্যানশিয়াস ইফ সামওয়ান ড্যাশ। আচ্ছা, একটু ইজি করে দেই। সামওয়ান পেয়েছো মানে সিঙ্গুলার ফর্ম অফ ভার্ব। ট্রাভেলের সাথে একটা এস বা ইএস যোগ করে দাও, ট্রাভেলস, ট্রাভেলস, ইজি। The members of a family remain anxious if someone travels in a bus. পরিবারের সবাই হচ্ছে উদ্বিগ্ন থাকে বা টেনশনে থাকে যদি কেউ কি করে, বাসে ভ্রমণ করে। কারণ কখন অ্যাক্সিডেন্ট হয় বলা যায় না, এই টেনশনটা পরিবারের সবার মধ্যে কাজ করে যখন আমরা কেউ বাসে ভ্রমণ করে থাকি। রোলটা বুঝতে পেরেছো আশা করি। সো আমরা মোটামুটি শেষ করে ফেলেছি যতগুলো বেসিক রুলস অফ রাইট ফর্ম অফ ভার্ব। আশা করি তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো খুব ভালো করে এই টপিকটা আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা যে রুলসগুলো শিখলাম সেগুলো কিছু বোর্ড কোয়েশ্চেন দিয়ে বোর্ড কোয়েশ্চেন সমাধান করার মাধ্যমে প্র্যাকটিস করে ফেলি। রাইট, শুরুতেই আছে আমাদের ঢাকা বোর্ড 2025। আচ্ছা, ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ ড্যাশ। আচ্ছা, ট্রুথ মানে সত্য, ট্রুথ মানে হচ্ছে সত্য, সত্য সিঙ্গুলার। সো কি হয়ে যাবে, রেইনস, রেইনস। যেহেতু সিঙ্গুলার নাউন হচ্ছে সিঙ্গুলার তাই ভার্বের সাথে এস বাই এস যোগ হয়ে গেল। রেইন ভার্বটার অর্থ হচ্ছে আধিপত্য বিস্তার করা। রাইট, আধিপত্য বিস্তার করা। সো আমরা দেখি ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ রেইনস ওভার ফলসহুড। এই পৃথিবীতে সত্য মিথ্যার উপর আধিপত্য বিস্তার করে। ঠিক আছে। দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ, প্রিপোজিশন পেয়েছো না? রাইট, কি ভার্ব আছে? এই যে দেখো স্পিক ভার্বটা আছে। সো আমরা স্পিকিং ইউজ করে ফেলবো। দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, যারা সবসময় সত্য বলার অভ্যাসে কি থাকে, নিয়োজিত থাকে। ড্যাশ রেসপেক্ট। আচ্ছা দেখো, যারা সত্য বলার অভ্যাসে নিয়োজিত থাকে, রেসপেক্ট কি তারা সবাইকে করে নাকি তাদের সত্য কথা বলার জন্য রেসপেক্ট করা হয়? তাদেরকে রেসপেক্ট করা হয়। প্যাসিভ ফর্ম না? রাইট, তারা প্লুরাল না, এটা প্রেজেন্ট টেন্সের প্যাসেজ। তাহলে আর রেসপেক্টেড, আর রেসপেক্টেড, কেননা প্যাসিভ মানে বি প্লাস ভি থ্রি শিখেছিলাম। ওকে, যারা সবসময় সত্য বলার অভ্যাসে নিয়োজিত থাকে তারা সর্বত্র সম্মানিত হয়। বাট দোজ হু আর ইনভলভড ইন টেলিং লাইস, কিন্তু যারা মিথ্যা বলার সাথে জড়িত থাকে তাদের কি হয়, ড্যাশ শাইন ইন লাইফ। তারা কি লাইফে শাইন করতে পারে? পারে না। নেতিবাচক অর্থ দিচ্ছে না। আর তারা মানে অনেকগুলো মানুষ, অনেকগুলো মানুষ প্লুরাল সাবজেক্ট। নেতিবাচক অর্থ মানে ডু নট, তার মানে অনেকগুলো প্লুরাল, তার জন্য ডু নট প্রেজেন্ট টেন্স ইউজ করবো আমরা, পারে না নেতিবাচক অর্থের জন্য। সো ডু নট শাইন, ডু নট শাইন। নেতিবাচক অর্থ আনয়নের জন্য আমরা ডু নট ইউজ করলাম, কারণ প্লুরাল নাউন রয়েছে সামনে। যারা মিথ্যা বলার সাথে জড়িত তারা জীবনে উজ্জ্বল হতে পারে না বা জীবনে ভালো কিছু করতে পারে না। দ্যাট ইজ ওয়াই, এই কারণে উই সি দ্যাট মেনি গ্রেট মেন ইন দ্য হিস্ট্রি ইউজড টু। আচ্ছা, যখনই দেখবো ইউজ টু একা আছে অতীত অভ্যস্ততা অর্থে, তখন আমরা ভার্বের বেস ফর্ম বসাই দিব। কি আছে? প্রিচ মানে প্রচার করা, প্রিচ মানে প্রচার করা। সেখানে হয়ে যাবে ভার্বের বেস ফর্ম, যা আছে তাই আমরা বসিয়ে দিব অ্যাকর্ডিং টু দ্য রুল। In the history used to preach truth among their countrymen. এই কারণে আমরা দেখি যে ইতিহাসের যত মহান মনীষী বা মহান মানুষ আছে তারা তাদের দেশবাসীদের মধ্যে সত্য প্রচার করতেন। রাইট, তো পরে কি আছে? এফ নাম্বার। দেখো শুরুতেই শূন্যস্থান পেয়েছো না? সো ভার্বের সাথে আইএনজি বসিয়ে দাও। যে রুলটা আমরা একটু আগে শিখে আসলাম, বি ভার্বের সাথে আইএনজি যোগ করলে বিং হয়ে যায়। রাইট, বিং ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি। সত্যবাদী হওয়া আমাদের সমাজের জন্য অপরিহার্য বা প্রয়োজনীয়। ইট ড্যাশ, ইট সিঙ্গুলার, তাহলে কি হয়ে যাবে? হোল্ডস হয়ে যাবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের প্যাসেজ এবং ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট হোল্ডস দি হাইয়েস্ট ভ্যালু ইন, প্রিপোজিশন পেয়েছো না? ভার্বের সাথে আইএনজি যোগ করে দাও।
দেখো কত সহজ, আমরা বোর্ড কোয়েশ্চেন সলিউশন, বোর্ড কোয়েশ্চেন সমাধান করছি পানির মতো। ইট হোল্ডস দ্য হাইয়েস্ট ভ্যালু ইন মেকিং আওয়ার সোসাইটি বেটার। আমাদের সমাজকে উন্নত করতে এটা সর্বোচ্চ মূল্য হোল্ড করে রাখে বা ধরে রাখে, রাইট। দিস কোয়ালিটি আবারও সিঙ্গুলার নাউন, সো কি হয়ে যাবে, কনসিডার হয়ে যাবে, কনসিডার্স। আচ্ছা আচ্ছা দেখো দিস কোয়ালিটি কনসিডার, আচ্ছা দিস কোয়ালিটি মানে কি, যে সত্য বলার যে গুণটা, এই গুণ কি নিজে বিবেচনা করে, কনসিডার মানে বিবেচনা করা, নিজে বিবেচনা করে নাকি গুণটাকে বিবেচনা করা হয়, তার মানে বিবেচনা করা হয় প্যাসিভ। দিস কোয়ালিটি সিঙ্গুলার, তার মানে দিস কোয়ালিটি ইজ কনসিডার্ড, ওই যে প্যাসিভ মানে বি প্লাস ভি থ্রি, যেহেতু কনসিডারের কাজটা দিস কোয়ালিটি করে না, দিস কোয়ালিটি বা এই গুণটাকে কনসিডার করা হয়, প্যাসিভ ভার্ব, প্যাসিভ ফর্মে রয়েছে সেন্টেন্সটা, মানে বি প্লাস ভি থ্রি, দিস কোয়ালিটি সিঙ্গুলার, সো ইজ কনসিডার্ড। This quality is considered one of the essential factors that empower us from within. আচ্ছা, আমাদের ভেতর থেকে শক্তিশালী করার জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে তার মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এই গুণটিকে, মানে সত্য বলার বিষয়টাকে, রাইট। এ ট্রুথফুল ম্যান ইজ এ ড্যাশ পারসন ব্র্যাকেটেড ট্রাস্ট, আচ্ছা ট্রাস্টেড, আচ্ছা অনেকে বুঝতে পারেন না যে আসলে এখানে ঘটলো কি, তাই না? আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নেই, এটা বোঝার সুবিধার্থে একটু লিখি। A truthful person is a trusted person. Sorry, a truthful man ছিল, man দিলে better. A truthful man is a trusted person. তার মানে একজন সত্যবাদী মানুষ হচ্ছে একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি, তাই না? আচ্ছা, অনেকে প্রশ্ন করে বা তোমাদের মধ্যে কনফিউশন আসতে পারে যে এখানে ট্রাস্টেডটা কেন হলো। মনে রাখবা এই যে পার্সনটা, আমরা একটা ডিফারেন্ট কালি ইউজ করি, পার্সন ব্যক্তি, এর কি একটা নাউন না? রাইট, এটা একটা নাউন, ফাইন। নাউনের আগে অ্যাডজেটিভ বসে না, রাইট। তাহলে এটা কিন্তু অ্যাডজেটিভের জায়গা, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা অ্যাডজেটিভ, পজিশন অনুযায়ী এটা হচ্ছে একটা অ্যাডজেটিভ, রাইট, অ্যাডজেটিভ। এখন দেখো ট্রাস্ট মানে বিশ্বাস করা, এই যে সত্যবাদী মানুষ, সে কি নিজে বিশ্বাস করে নাকি তাকে বিশ্বাস করা হয়? বিশ্বাসের কাজটা অন্য কেউ করতেছে না, রাইট। যখন অ্যাডজেটিভে এই যে যেই ভার্ব থেকে অ্যাডজেটিভটা তৈরি হচ্ছে সেই ভার্বের কাজটা এই সাবজেক্ট করছে না, তাহলে এটা হচ্ছে প্যাসিভ অ্যাডজেটিভ, এটা হচ্ছে প্যাসিভ অ্যাডজেটিভ। প্যাসিভ অ্যাডজেটিভের সাথে আমরা সচরাচর ইডি যোগ করে থাকি, এটাকে কি বলা হচ্ছে, প্যাসিভ অ্যাডজেটিভ। একটু অ্যাডভান্স কথাবার্তা আমরা একটু আলোচনা করে রাখলাম, যে নাউনের আগে অ্যাডজেটিভ বসে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেটিভের জায়গা। আর এই ট্রাস্টের কাজটা কি ওই ট্রুথফুল ম্যানটা করে বা সত্যবাদী মানুষ করে, নাকি ট্রাস্টের কাজটা অন্য কেউ করে? সে সত্য কথা বলে, তাই বাকি সবাই তাকে বিশ্বাস করে। ট্রাস্টের কাজটা বাইরের লোক করতেছে, ট্রুথফুল ম্যান করতেছে না, মানে এটা প্যাসিভ। অ্যাডজেটিভটা প্যাসিভ হলে এই প্যাসিভ অ্যাডজেটিভের সাথে ইডি যোগ হয়, সেই অর্থে আমরা কি করেছি, এখানে ট্রাস্টেড যুক্ত করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো, রাইট। এ ট্রুথফুল ম্যান ইজ এ ট্রাস্টেড পারসন, একজন সত্যবাদী মানুষ হচ্ছে বিশ্বাসযোগ্য ব্যক্তি। অ্যান্ড দিস ট্রাস্ট মানে এই বিশ্বাস, সিঙ্গুলার সাবজেক্ট, আমার কালিটা চেঞ্জ করে ফেলি। দিস ট্রাস্ট এই বিশ্বাস, বিল্ডস যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, ভার্বের সাথে এস বা এস যোগ করে দিলাম। অ্যান্ড দিস ট্রাস্ট বিল্ডস কনফিডেন্স ইন আস, এই বিশ্বাসটা হচ্ছে আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি। কনফিডেন্স মেক্স আস ড্যাশ বেটার। আচ্ছা মনে রাখো একটা জিনিস, একটু ডিফারেন্ট কথা, আমরা লাল কালি নিলাম। কনফিডেন্স মেক্স আস ফিল বেটার, তার মানে আস আমাদেরকে দিয়ে এই যে কনফিডেন্স, ওটা ফিল ভার্বের কাজটা করাই নিবে, ঠিক আছে? তার মানে সাবজেক্ট অন্য আর একটা সাবজেক্টকে নিয়ে এই ভার্বের কাজটা এই ভার্ব দিয়ে করাই নিবে, সাবজেক্ট আর একটি সাবজেক্ট দিয়ে এই ভার্বের কাজটা একটা ভার্ব দিয়ে করাই নিবে। এই ক্ষেত্রে এইটাকে বলা হয় কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব মেক পেলে সরাসরি ফিল দিয়ে দিবা, সহজ কথা। পজিটিভ ভার্ব তোমরা মেক পেলে পরবর্তী ভার্বের বেস ফর্ম হিসেবে ফিল বসে যাবে। আত্মবিশ্বাস আমাদেরকে ভালো বোধ করায়, রাইট, সহজ কথা। পরে দেখি, ওয়েন উই স্টার্ট ভার্বের পরে সচরাচর ভার্বের সাথে আইনজি যোগ করে থাকি আমরা। সো আমরা গেটিং বসাই দেই,
When we start getting comfortable with speaking the truth, যখন আমরা সত্য বলার ক্ষেত্রে স্বস্তিবোধ করা শুরু করি, we will begin to prosper, আমরা উন্নতি করতে শুরু করি, তাই না? রাইট, পরে দেখি, সো উই শুড ট্রাই হার্ড, এখানে একটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পেয়েছো, একটা ইনফিনিটিভ ইউজ করো সুন্দর অর্থের জন্য, ওই যে ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এরপরে ইনফিনিটিভ ব্যবহার করবা, সহজ রুল। সো উই শুড ট্রাই হার্ড টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য লাইস, তাই আমাদের সবাইকে কী করা উচিত? মিথ্যা থেকে দূরে থাকা জন্য কঠোর চেষ্টা করা উচিত। রাইট, এই ছিল ঢাকা বোর্ড 2025-এর প্রশ্ন। আমি খুব সময় নিয়ে বিশ্লেষণ করে দেখালাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী বোর্ড কোয়েশ্চেনে চলে যাই। রাজশাহী বোর্ড 2025-এর প্রশ্নটা আমরা সলভ করা শুরু করি। রাইট, যে কোনো বোর্ড কোয়েশ্চেন সমাধান করার আগে প্রথমে পুরো প্যাসেজটা এক ঝলক পড়ে নিব, দেখবো এটা প্রেজেন্ট কিংবা পাস্ট টেন্স কোন টেন্সে রয়েছে। তারপর আমরা সেন্টেন্স দেখবো, অ্যাক্টিভ নাকি প্যাসিভ, তারপরে দেখবো সাবজেক্ট দেখবো সিঙ্গুলার নাকি প্লুরাল। এই কয়েকটা বিষয় মাথায় রেখে সলভ করা শুরু করবো, যেটা আমরা একদম শুরুর দিকে বলেছিলাম। সো চলো, চেঞ্জ মানে পরিবর্তন, চেঞ্জেস নাকি চেঞ্জেস প্লুরাল না। সো বি ভার্ব, এটা এই যে নো আছে না, দেখো নো, জানা, তারপর ফর্মস, সব প্রেজেন্ট টেন্সের ভার্ব, মানে এটা প্রেজেন্টের প্যাসেজ। এই প্যাসেজটা রয়েছে মূলত প্রেজেন্ট টেন্সে। রাইট, বোঝা যায় পড়ে, কারণ প্রেজেন্ট ভার্বগুলো পাচ্ছি। চেঞ্জ সিঙ্গুলার, সো বি ভার্ব হিসেবে ইজ বসে যাবে। চেঞ্জ ইজ দ্য অর্ডার অফ নেচার, পরিবর্তনই প্রকৃতির নিয়ম বা অর্ডার। বিকজ উই নো দ্য প্রভাব দ্যাট, কারণ আমরা ওই প্রভাবটা জানি যে দ্য ওল্ড অর্ডার চেঞ্জেস ইল্ড। আচ্ছা, দুটো ভার্ব থাকলে আমরা সেকেন্ড ভার্বের ক্ষেত্রে আইএনজি যোগ করে দিই, কিংবা 2+ ভার্বের বেস ফর্ম যোগ করি, তাই না? রাইট, এক্ষেত্রে কোনো কিছু করতে এই টাইপের অর্থ দিচ্ছে না, তাই নর্মালি আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। ইল্ডিং মানে সমর্পণ করা বা জায়গা ছেড়ে দেওয়া। রাইট, দ্যাট দ্য ওল্ড অর্ডার চেঞ্জেস ইল্ডিং প্লেস টু দ্য নিউ। আমরা একটা প্রবাদ জানি যে পুরাতন প্রথাগুলো নতুনের জন্য জায়গা ছেড়ে দেওয়ার মাধ্যমে পরিবর্তিত হয়। রাইট, এখানে ইল্ড শব্দের অর্থ বা এই ভার্বটার অর্থ হচ্ছে সমর্পণ করা বা জায়গা ছেড়ে দেওয়া। সো নাথিং, এই যে নো সি প্লাস বডি ওয়ান থিং পেয়েছি, ভার্বের সিঙ্গুলার ফর্ম বসিয়ে দিব। রিমেইনস, নাথিং রিমেইনস নিউ ফরএভার, তাই কোনো কিছুই সব সময়ের জন্য নতুন থাকে না। দি সেম উই প্লুরাল, সো ভার্বের যেটা বেস ফর্ম সেটাই বসে যাবে। দ্য সেম উই নোটিস ইন দ্য এন্টারটেনমেন্ট অলসো, আমরা একই জিনিস বিনোদনের ক্ষেত্রেও দেখতে পারি। ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ফর্মস, ফর্ম এখানে ভার্ব বোঝায় নাই, আমি যদি এটা ভার্ব হিসেবে শুরুর দিকে বলেছিলাম, বাট এই প্যাসেজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, সেটা বোঝাই যাচ্ছে, সেই হিসেবে আমরা সমাধান করছি। সো দেখো, দ্য ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ফর্মস ড্যাশ চেঞ্জ, দেখো ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ফর্মস প্লুরাল নাউন। সো আচ্ছা দেখো, ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ফর্মস, পুরাতন এবং ঐতিহ্যবাহী প্রথাগুলো, ওরা কি নিজে নিজে চেঞ্জ হয় নাকি ওদেরকে চেঞ্জ করা হয় প্যাসিভের ক্ষেত্রে। রাইট, তার মানে অর্থটা দিচ্ছে এরকম যে পুরাতন এবং ঐতিহ্যবাহী মাধ্যমগুলোকে পরিবর্তন করা হয়েছে, বলেছে, করেছে, এই টাইপের অর্থ দিলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, মানে হ্যাভ প্লাস V3, আর এর প্যাসিভ হচ্ছে হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন প্লাস V3। রাইট, সো ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ফর্মস, পুরাতন এবং ঐতিহ্যবাহী প্রথাগুলো, প্লুরাল ভার্ব, সো হ্যাভ বিন প্যাসিভ অর্থে, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, হ্যাভ বিন চেঞ্জড, V3 ইউজ করছি, চেঞ্জড প্যাসিভ অর্থে, হ্যাভ বিন চেঞ্জড, অ্যান্ড আবার হ্যাভ বিন ইউজ করবো না, এক্ষেত্রে শুধু মডিফাইড V3টা লিখলেই হয়ে যাবে। Old and traditional forms have been changed and modified by new and modern forms of entertainment. পুরাতন এবং ঐতিহ্যবাহী মাধ্যমগুলো হচ্ছে তোমার পরিবর্তিত হয়েছে এবং নতুন এবং আধুনিক বিনোদনের মাধ্যম দ্বারা কি হয়েছে, তোমার বিশেষায়িত হয়েছে। রাইট, মেনি অফ দেম, এই যে শূন্যস্থানের আগে অনেকগুলো ওয়ার্ড, প্রিপোজিশনের আগে মেনি আছে প্লুরাল, সো কি হয়ে যাবে, মেনি অফ দেম ড্যাশ এক্সিস্ট নি লঙ্গার। অর্থটা কি দিচ্ছে, এই যে পুরাতন যে মাধ্যমগুলো আছে বিনোদনের, এগুলোর অনেকগুলোর এখন আর অস্তিত্ব নেই, নেতিবাচক অর্থ দিচ্ছে না। আর নাউন হচ্ছে প্লুরাল, প্রিপোজিশনের আগে মেনি আছে, তার মানে ডু নট এক্সিস্ট, এই পুরাতন মাধ্যমগুলোর অনেকগুলোরই এখন আর কোনো অস্তিত্ব নেই। এক্সিস্ট মানে হচ্ছে অস্তিত্ব, একটা ভার্ব, অস্তিত্ব থাকা। টুডে টিভি চ্যানেলস অ্যান্ড স্যাটেলাইট
সুপারসিড, সুপারসিড, আচ্ছা টিভি চ্যানেল বা স্যাটেলাইট কি করেছে? সুপারসিড রেডিও, রেডিওর স্থলাভিষিক্ত হয়েছে। কোনো কিছুর বদলে ওই জায়গায় কোনো কিছু স্থলাভিষিক্ত হলে বা ওর জায়গা দখল করলে বা ওর জায়গা নিলে সেক্ষেত্রে আমরা ভার্ব সুপারসিড ইউজ করে থাকি। তারা কি করেছে? টুডে টিভি চ্যানেলস অ্যান্ড স্যাটেলাইট প্লুরাল নাউন, সো হ্যাভ সুপারসিডেড। করেছে, বলেছে, খেয়েছে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি, সো অর্থের সুবিধার্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিলাম, প্লুরাল নাউন, তাই হ্যাভ সুপারসিড, সুপারসিডেড। রেডিও, টিভি চ্যানেল এবং স্যাটেলাইটগুলো হচ্ছে রেডিওর স্থলাভিষিক্ত হয়েছে। সিমিলারলি পাশাপাশি ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক সেম টেন্সে হবে। ব্যান্ড এবং পপ মিউজিক কি করেছে? হ্যাভ রিপ্লেসড, যেহেতু প্লুরাল নাউন, হ্যাভ রিপ্লেসড। ব্যান্ড এবং পপ মিউজিক রিপ্লেস করেছে কাদেরকে? আওয়ার পপুলার ওল্ড সংস, আমাদের পুরাতন গানগুলোকে, রাইট? সো করেছে, বলেছে, খেয়েছে অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থ নিয়েছি। ফুটবল ড্যাশ লুজ ইটস আপিল ডে বাই ডে, সরি, ডে বাই ডে পেলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হয়। ডে বাই ডে পেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হয়, রাইট? ডে বাই ডে পেলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হয়। সো ডে বাই ডে আছে, আর এখানে কি আছে? ফুটবল সিঙ্গুলার, সো ইজ লুজিং, প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার অনুযায়ী ইজ লুজিং, LOSING। ডে বাই ডে থাকার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি। ফুটবল ইজ লুজিং ইটস আপিল ডে বাই ডে, দিনকে দিন ফুটবল এর আকর্ষণ হারিয়ে ফেলছে। ক্রিকেট অ্যান্ড আদার গেমস ড্যাশ বিকাম মোর অ্যান্ড মোর পপুলার, এর পাশে কি হচ্ছে? এর ফলশ্রুতিতে ক্রিকেট এবং অন্যান্য গেম, মানে ফুটবল হচ্ছে জনপ্রিয়তা হারাচ্ছে দিনকে দিন, আর ক্রিকেট এবং অন্যান্য খেলাগুলো কি করছে? আরও দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে, বলছে, খাচ্ছে, এই টাইপের অর্থের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করছি। সো প্লুরাল নাউন, সো আর বিকামিং, আর করছে, বলছে, খাচ্ছে জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করলাম। যে ফুটবলের আকর্ষণ দিনকে দিন হারাচ্ছে, কিন্তু ক্রিকেট এবং অন্যান্য গেম কি করছে? তার জায়গায় আরও জনপ্রিয়তা হচ্ছে, মানে আরও জনপ্রিয় হচ্ছে। আর আইডিয়া অ্যাবাউট দ্য পপুলারিটি অফ এন্টারটেনমেন্ট অলসো চেঞ্জ। আচ্ছা দেখি, এখন দেখো যে আমাদের যে পপুলার এই যে এন্টারটেনমেন্ট, বিনোদন, শূন্যস্থানের আগে অনেকগুলো ওয়ার্ড, মানে প্রিপোজিশন কোথায় আছে? এই যে অফ একটা প্রিপোজিশন, আবার অ্যাবাউট একটা প্রিপোজিশন। তাহলে কি করব? যদি শূন্যস্থানের আগে অনেকগুলো ওয়ার্ড সাবজেক্টের জায়গায় থাকে, তখন একাধিক প্রিপোজিশন থাকলে প্রথম প্রিপোজিশনটার আগের পার্ট অনুযায়ী ভার্ব হবে। সো অ্যাবাউটের আগে কি আছে? আওয়ার আইডিয়া, এটা সিঙ্গুলার, রাইট? সিঙ্গুলার নাউন। এখন আওয়ার আইডিয়া অ্যাবাউট দ্য পপুলারিটি অফ এন্টারটেনমেন্ট অলসো হ্যাজ চেঞ্জড। কেন হলো একটু পরেই বলছি, এটা লিখে নিই আগে। হ্যাজ চেঞ্জড, আচ্ছা, বিনোদনের জনপ্রিয়তা সম্পর্কে আমাদের ধারণারও পরিবর্তন ঘটেছে। এই যে করেছে, বলেছে, ঘটেছে, এই টাইপের অর্থ দিলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হয়। সো দেখো সিঙ্গুলার নাউন, সো হ্যাজ চেঞ্জড, স্ট্রাকচার অনুযায়ী বসিয়ে দিয়েছি। উই হ্যাভ স্টার্টেড ড্যাশ, আমরা কি করতে শুরু করেছি? কি করতে অর্থ দিচ্ছে, সো টু প্লাস ভার্বের বেস ফ্রম লুক বসিয়ে দিলাম। We have started to look upon our forms of all life in a new way and dash habituated to it. আচ্ছা, এরপরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। বলছি সবাইকে কেন হলো। উই হ্যাভ স্টার্টেড, কি করতে শুরু করেছি? টু লুক, কোনো কিছু করতে জন্য টু প্লাস ভার্বের বেস ফ্রম। সো অর্থটা দেখি, উই হ্যাভ স্টার্টেড টু লুক আপন আওয়ার ফর্মস অফ অল লাইফ ইন এ নিউ ওয়ে অ্যান্ড গেটিং হ্যাবিচুয়েটেড টু ইট। আমরা জীবনের সবগুলো দিককে নতুনভাবে বা নতুন পন্থায় দেখতে শুরু করেছি এবং কি করেছি? এর উপর অভ্যস্ত হয়ে পড়ছি, করছি, খাচ্ছি, এই টাইপের অর্থ দিচ্ছে। তার মানে দেখো পরের ভার্বটা কিন্তু প্রথম ভার্বটা যেটা স্টার্টেড, উই হ্যাভ স্টার্টেড, এটা কিন্তু ফাইনাইট ভার্ব। পরবর্তী ভার্বটা চলমান অর্থ দিচ্ছে কিন্তু ফাইনাইট না, তাই শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি যোগ করছি, রাইট? সো আশা করি পুরো রাজশাহী বোর্ডের এই প্যাসেজটা রাইট ফর্ম ভার্বসের যে আলোচনা সেটা তোমরা বুঝতে পেরেছো। চলে যাই পরবর্তী বোর্ড কোয়েশনে। যশোর বোর্ড 2025, বুকস প্লুরাল সাবজেক্ট, পজেস। আচ্ছা, বুক কি পজেস করে নাকি বুকস পজেস করে হিসেবে আমরা ধরে নিই? সো ভার্বের কাজটা সাবজেক্ট করছে না, প্যাসিভ ভয়েস, বুকস প্লুরাল, সো আর পজেসড। খুব সহজ কথা, সংক্ষেপে আমরা শিখে যাচ্ছি, বুঝে যাচ্ছি, করেও ফেলছি। বুকস আর পজেসড অ্যাজ এসেন্স অফ ইমর্টালিটি, বই হচ্ছে অমরত্বের সারাংশ বহনকারী একটি বস্তু। আচ্ছা, ইমর্টালিটি অমরত্ব, এসেন্স মানে সারাংশ,
পরে দেখি দে প্লুরাল, সো দে আর, বি ভার্ব প্লুরাল প্রেজেন্ট টেন্সে আর, দে আর দ্য মোস্ট প্রেশাস প্রোডাক্টস অফ হিউম্যান এফোর্টস, তারা হচ্ছে হিউম্যান এফোর্টস মানব চেষ্টার সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে মূল্যবান ফসল, রাইট। পরে দেখি টেম্পটেশনস ক্রাম্বল, টেম্পটেশনস প্লুরাল সাবজেক্ট, সো ক্রাম্বল ক্রাম্বলই থেকে যাবে। দেখো অর্থ ছাড়াই করে ফেলতে পারছি, আমরা অর্থ করে দিব। টেম্পটেশনস ক্রাম্বল ইন্টু অ্যাশেস, লোভ লালসা ধূলিসাৎ হয়ে যায়, লোভ লালসা ধূলিসাৎ হয়ে যায়, একটা সাহিত্যিক রূপকধর্মী লাইন, লোভ লালসা ধূলিসাৎ হয়ে যায়। টেম্পটেশনস ক্রাম্বল ইন্টু অ্যাশেস। পিকচার্স অ্যান্ড স্ট্যাচুস প্লুরাল, রাইট, সো ডিকে ডিকেই থাকবে যেহেতু প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট, ভার্বও প্লুরাল হবে। পিকচার্স অ্যান্ড স্ট্যাচুস ডিকে, ছবি এবং তোমার হচ্ছে স্ট্যাচু বা স্তম্ভগুলো ক্ষয়ে যায় বা নষ্ট হয়ে যায়, বাট বুকস সার্ভাইভ, কিন্তু বইগুলো টিকে থাকে। বুকস প্লুরাল সাবজেক্ট, সো ভার্বও প্লুরাল, মানে ভার্বের বেস ফর্মই বসে যাবে। দেখো অনেক সহজে সলভ করছি আমরা, চলে যাই। টাইম ইজ অফ নো অ্যাকাউন্ট ফর গ্রেট থটস হুইচ, আচ্ছা দেখো হয়তো লাল কালি সিলেক্ট করি বোঝানোর সুবিধার্থে, এই যে হুইচ, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হু হুইচ দ্যাট এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু হুইচ দ্যাট থাকলে এর আগের নাউন প্রোনাউন অনুযায়ী পরবর্তী ভার্ব হয়। সো এখানে হুইচ পেয়েছি রিলেটিভ প্রোনাউন, তার আগে কি আছে থটস প্লুরাল নাউন, তার মানে এর পরবর্তী ভার্বটা হবে কি প্লুরাল। চলে যাই, টুডে আছে প্রেজেন্ট ইন্ডিকেটর, সো এখানে হুইচ এর আগে থটস প্লুরাল, সো এখানে হয়ে যাবে আর। অ্যাজ দে ড্যাশ, আবার বি ভার্ব আছে, দেখি when came through the author's minds ages ago, ago আছে না, যেহেতু ago আছে তার মানে এই পার্টটুকু পাস্ট। দেখো এখানে একই সেন্টেন্সে টেন্সের ট্রানজিশন হচ্ছে, টেন্সের পরিবর্তন হচ্ছে, সো দে এখানে কি হয়ে যাবে ওয়ার হয়ে যাবে, যেহেতু পাস্ট ইন্ডিকেটর এই ক্লজে বা এই অংশে রয়েছে। আমরা একটু অর্থটা করে নেই। টাইম ইজ অফ নো অ্যাকাউন্ট ফর গ্রেট থটস হুইচ আর as fresh today as they were when came through the author's minds ages ago, তার মানে তোমার মহান চিন্তাগুলোর ক্ষেত্রে সময় কোনো বড় বিষয় নয়, তারা আজও ঠিক ততটাই হচ্ছে তরতাজা রয়েছে যতটা তরতাজা যখন এই যে লেখকদের মনে বা লেখকদের মনের ভেতর অনেক আগে জন্ম নিয়েছিল। তার মানে লেখকরা কোনো চিন্তা যখন লিখেছিল তখন যেমন সেগুলো সতেজ ছিল, আজও সেগুলো সতেজ রয়েছে, রাইট, এই অর্থটাই বুঝিয়েছে। সো দেখো টেন্স ইন্ডিকেটর অনুযায়ী আমরা একটা সেন্টেন্সের মধ্যেই দুটো ক্লজে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স ভার্ব ইউজ করে থেকেছি। পরে দেখি হোয়াট, বি ভার্ব, দেন মানে তখন, পাস্ট ইন্ডিকেটর, সো হোয়াট কি হয়ে যাবে হোয়াট ওয়াজ দেন থট, যেটা তখন চিন্তা করা হয়েছিল, অর সেড কিংবা বলা হয়েছিল, স্টিল স্পিক্স টু আস, আজও আমাদের সাথে যেটা বলা হয়েছিল, যেটা হচ্ছে তোমার চিন্তা করা হয়েছিল কিংবা বলা হয়েছিল আগে, সেটা আজও আমাদের সাথে কথা বলে, এখন প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। সো স্পিক্স যেহেতু একটা চিন্তা নিয়ে কথা হচ্ছে, একটা চিন্তা হচ্ছে সিঙ্গুলার, তাই স্পিক্স ভার্বের সাথে এস বাই এ যোগ করে দিলাম। দেখো একই সেন্টেন্সে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সের প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স মিলেমিশে একাকার হয়ে গেছে। যেই চিন্তা যেটা তখন চিন্তা করা হয়েছিল কিংবা বলা হয়েছিল সেটা আজও আমাদের সাথে কথা বলে, রাইট। পরে দেখি বুকস ইন্ট্রোডিউস, বুকস প্লুরাল নাউন, সো ভার্ব যা আছে তাই প্লুরাল বসে যাবে, ইন্ট্রোডিউস, বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য বেস্ট সোসাইটি, বই আমাদেরকে সেরা সমাজের সাথে পরিচয় করিয়ে দেয়। পরে দেখি দে, এই দেটা কার প্রোনাউন, এই দেটা হচ্ছে বুকসের প্রোনাউন, রাইট। দে ব্রিং আস ইনটু দ্য প্রেজেন্স অফ দ্য নোবলেস্ট মাইন্ডস, আচ্ছা দে বইকে বোঝানো হচ্ছে, মানে বুকস প্লুরাল, সো কি হয়ে যাবে ব্রিং প্লুরাল নাউন হলে ভার্বের সাথে কিচ্ছু যোগ হয় না। দে ব্রিং আস ইনটু দ্য প্রেজেন্স অফ দ্য নোবলেস্ট মাইন্ডস দ্যাট হ্যাভ এভার লিভড হয়ে যাবে। এই যে শিখেছিলাম আজরাইলের এভার আছে না, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ দে আছে, তাই তুমি খালি V3টা বসাই দিলা, সহজ কথা। অর্থটা দেখে নিই, দে ব্রিং আস ইনটু দ্য প্রেজেন্স অফ দ্য নোবলেস্ট মাইন্ডস দ্যাট হ্যাভ এভার লিভড, তারা মহান মনীষীদের সান্নিধ্যে আমাদেরকে নিয়ে আসে যারা কখনো এই পৃথিবীতে থেকেছিল, রাইট, বা পৃথিবীতে বাস করেছিল। উই হিয়ার হোয়াট দে থিঙ্ক অর সে, দেখো অর একটা কনজাংশন, যদি দুটো ভার্ব একটি কনজাংশন দিয়ে যুক্ত থাকে, একটা ভার্ব যদি দেয়া থাকে সেই ভার্বটা যে ফর্মে থাকবে তার পরবর্তী ভার্বটাও ঠিক একই ফর্মে থাকবে। সো দেখো এই ভার্বটা কি ফর্মে রয়েছে,
V2, তাহলে শূন্যস্থানের ভার্বটা কোন ফর্মে হবে? V2, ভার্বের পাস্ট ফর্ম, ইজি। থট, উই হিয়ার, আমরা আজও শুনি হোয়াট দে থট অর সেড, যা তারা চিন্তা করেছিল কিংবা বলেছিল। দেখো একই সেন্টেন্সে দুটো টেন্সের ব্যবহার। উই সি দেম অ্যাজ ইফ পেয়েছি। দেখো অ্যাজ ইফ যদি কখনো থাকে দুটো ক্লজের মাঝে, তাহলে অবশ্যই আগের অংশটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, এই যে সি প্রেজেন্ট টেন্স, পরের অংশটা পাস্ট টেন্সে থাকবে, রাইট? আর বি ভার্ব থাকলে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে পরবর্তী বি ভার্বটা পাস্ট টেন্সে ওয়্যার হয়ে যায় সবসময়, কখনো ওয়াজ হয় না। সো আমরা এখানে ওয়্যার ইউজ করব। কেন? কেননা অ্যাজ ইফের আগে সি মানে প্রেজেন্ট টেন্সের ভার্ব রয়েছে, তাহলে অ্যাজ ইফের পরে পাস্ট টেন্সের ভার্ব বসবে, আর অ্যাজ ইফের পরে পাস্ট টেন্সের কখনো ওয়াজ হয় না, ওয়্যার হয়, তাই আমরা ওয়্যার বসালাম। উই সি দেম অ্যাজ ইফ দে ওয়্যার রিয়েলি অ্যালাইভ, আমরা তাদেরকে দেখি যেন তারা আজও জীবন্ত রয়েছেন। সো এই হচ্ছে আমাদের যশোবর 2025, রাইট? সো মোটামুটি আমরা রাইট ফর্ম অফ ভার্বের যতগুলো রুল পরীক্ষায় আসার মতো প্রত্যেকটা রুল খুঁটিনাটিভাবে শিখেছি বোর্ড কোয়েশ্চেনের এক্সাম্পলগুলো ধরে ধরে, এবং বিষয়টা কভার করার পরে আমরা তিনটা বোর্ড কোয়েশ্চেন সমাধান করলাম খুব সহজ উপায়ে। আশা করি এই ক্লাসটার মাধ্যমে যাদের রাইট ফর্ম অফ ভার্বে কোনো সমস্যা ছিল, কিংবা আগে করোনায় কিংবা গাফিলতি ছিল, কিংবা করতে সমস্যা হচ্ছিল, ইনশাল্লাহ এই ক্লাসটা যদি বারংবার দেখো আর তোমাদের কোনো সমস্যা কিংবা এই টপিকটার কোয়েশ্চেন সমাধান করতে কষ্ট হবে না। তারপরে মনে রাখবা, যত বেশি তোমরা বোর্ড কোয়েশ্চেন সমাধান করবা ততই তোমাদের ফায়দা। তাই ক্লাসটা প্রয়োজনে আবার দেখে নাও। ইনশাল্লাহ এই ক্লাসটা ভালো মতো যদি করে থাকো এই 1 ঘন্টা ব্যাপী, তাহলে কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখবা কোনো কোয়েশ্চেন সমাধান করতে ইনশাল্লাহ আটকাবা না। তারপরে একটা কথা বলে রাখি, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। যত বেশি বোর্ড কোয়েশ্চেন চর্চা করবা এই শেষ সময় ততই তোমার ফায়দা। সো এই কথা বলে আমি বিদায় জানাচ্ছি। ইনশাল্লাহ আরও কোনো দিন বা কিংবা আরেক দিন ইংলিশের নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির থাকবো। সো টিল দেন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।